লাগবে, বা স্ট্যাকের মধ্যে আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে দ্যাট ইজ দ্য রিকার্শন। তো সেই রিকার্শনের কনসেপ্টটাই আজকে আমরা ডিসকাশন করব, যেটা কিন্তু আমাদের টপিকের মধ্যে আছে। এটা স্ট্যাকের সাথে অ্যাসোসিয়েটেড রিকার্শনের কনসেপ্ট। তো রিকার্শনটা আজকে আমরা ডিসকাশন করব। তো সেখানে আমরা কিছু বাই ইউজিং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা রিকার্শনটাকে বোঝার চেষ্টা করব। আর রিকার্শন দিয়ে কি কি টাইপের প্রবলেমকে সলভ করা হয় ডেটা স্ট্রাকচারে, সেটাও আমরা জানবো। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে রিকার্শন। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ডেটা স্ট্রাকচারের জন্য বলতে পারো, বা মানে পরীক্ষার জন্য বলতে পারো, বা ইন্টারভিউর জন্য বলতে পারো, যে কোনো জায়গাতে কিন্তু রিকার্শনের কনসেপ্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যাই হোক, তো আমরা অলরেডি রিকার্শন ডিপ্লোমাতে আমরা সি পড়ার সময় রিকার্শন পড়েছি, ডেটা স্ট্রাকচার পড়ার সময় রিকার্শন পড়েছি। তো সেখানে আমি রিকার্শনের কনসেপ্টটা এখানে একটু ডিটেলসে আমরা ডিসকাশন করব। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। তো টপিকটা হচ্ছে আমাদের রিকার্শন। স্ক্রিনটা শেয়ার হয়েছে, সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? বেশ। এবার এই রিকার্শনের কনসেপ্টটা জানতে গেলে বা একটু ডিটেল বুঝতে গেলে, রিকার্শনের কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের যে প্রিরিকুইজিট নলেজগুলো দরকার, যেমন আমাদের বেসিক কনসেপ্ট অফ দ্য ফাংশন কনসেপ্টটা আমাদের দরকার। ফাংশন মানে আমি এখানে বলতে চাইছি ইউজার ডিফাইন্ড ফাংশন, যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন একটা ইউজার কিভাবে ক্রিয়েট করে, বা ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে ডিফাইন করা হয়, বা ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে কল করা হয়। তো ইউজার ডিফাইন্ড ফাংশনের কনসেপ্টটা কিন্তু দরকার, এটা হচ্ছে প্রিরিকুইজিট নলেজ দরকার রিকার্শন শেখার জন্য। আর ফাংশন রিলেটেড কিছু অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম সলভিং যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে, তাহলে আমরা রিকার্শনটা খুব ভালো করে আমরা বুঝতে পারবো। ওকে, তো অ্যাসোসিয়েটেড প্রবলেম রিগার্ডিং ইউজার ডিফাইন্ড ফাংশন সেটাও কিন্তু আমাদেরকে কিছুটা জানতে হবে। তো আমরা সবার প্রথমে রিকার্শনে না গিয়ে আমি ফাংশনটাকে একটু রিক্যাপ করে নেবো। আমরা সবাই জানি, সবাই আমরা সিতে পড়েছি ইউজার ডিফাইন্ড ফাংশনের কনসেপ্ট। তো সেই ফাংশনের কনসেপ্টটা একটু রিক্যাপ করে নিয়ে দেন আমরা রিকার্শনে ঢুকবো, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, প্রিভিয়াস জিনিসটাও একবার রিক্যাপ হয়ে যাবে। ঠিক আছে? তো তাই আমরা ফাংশনটা দিয়ে প্রথমে স্টার্ট করব। ঠিক আছে, চলো। ফাংশনের কনসেপ্টটা আমরা সবাই পড়েছি, তাও আমি এখানে আরেকবার এটাকে বলবো কেন, কারণ আমাদের রিকার্শনে কিন্তু ফাংশনের কনসেপ্ট দরকার, তাই জন্য। তো আমি ফাংশনে কিন্তু ডিটেল কনসেপ্টে যাব না, ফাংশনে ডিটেল কনসেপ্টে যেতে গেলে হয়তো ফাংশন দিয়ে আমার আজকে 2 ঘন্টা পেরিয়ে যাবে। তো সেই অত ডিটেলসে আমি ঢুকবো না, জাস্ট বেসিক প্রিলিমিনারি কিছু কনসেপ্ট। তো ফাংশনের কনসেপ্ট বলতে গেলে, বা ইউজার ডিফাইন্ড ফাংশনের কনসেপ্ট বলতে গেলে আমাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ফাংশন ব্যবহার করা হয়। আমরা সেখানে হয়তো কোনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেমন ইউজার ডিফাইন্ড ফাংশন নিজেরা তৈরি করে ব্যবহার করি, আবার অনেক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও হয়তো আমরা কিন্তু কোনো ফাংশন হয়তো অর্ডিনারি কিছু ফাংশন আছে যেগুলোকে আমরা ডিরেক্ট আমরা ব্যবহার করি, বা কিছু মেথডস আছে সেগুলোকে আমরা ডিরেক্ট ব্যবহার করি। যদিও ফাংশন আর মেথডের মধ্যে কিন্তু বেসিক একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা পরে ক্লারিফাই করব, যে যাকে ফাংশন বলা হয় তাকে কি মেথড বলা হয়। তো ফাংশন মেথডের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে, আজ সেটা আমরা আসবো। তো যাকে আমরা ফাংশন বলি, অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড বা সিকোয়েন্স অফ কোড বলতে পারো, বা ব্লক অফ কোড বলতে পারো ফাংশনকে। আর যে ব্লক অফ কোডটা আমার কোনো একটা স্পেসিফিক টাস্ককে সলভ করতে আমরা ব্যবহার করি, যে ব্লক অফ কোড, সেই ব্লক অফ কোডটাকে আমরা এক কথায় বলতে পারি ফাংশন। আবার এই ব্লক অফ কোডটাকে আমার যখন যেখানে দরকার, আমি এই ব্লক অফ কোডটাকে কিন্তু আমরা বারবার আমরা রিইউজ করতে পারি। আমার প্রোগ্রামে আমি এটাকে বারবার রিইউজ করতে পারি। আর যদি একই কোডকে যদি আমি বারবার রিইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা রিডান্ডেন্সি যে কনসেপ্টটাকে আমরা কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারি, কারণ আমরা জানি যে রিপিটেশন অফ দ্য সেম কোড তাকে বলা হয় রিডান্ডেন্সি। তো আমরা কিন্তু বেসিক্যালি টু অ্যাভয়েড দ্য রিডান্ডেন্সি, তো সেটা কিন্তু কিছুটা হলেও আমরা অ্যাভয়েড করতে পারি রিডান্ডেন্সি কনসেপ্টটাকে। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার হোয়াট ইজ ফাংশন, বা ফাংশন কি কাজ করে। এবার একটা সি প্রোগ্রাম কনসিস্ট হয় এক বা তার বেশি ফাংশন নিয়ে।
আমরা নর্মালি যখন কোনো আমরা যখন সি প্রোগ্রাম লিখি, তখন সেখানে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ফাংশনই ব্যবহার করি, সেটা হচ্ছে মেন ফাংশন। কিন্তু সি প্রোগ্রামের মধ্যে আমার ওয়ান অর মোর ফাংশন থাকতে পারে। মেন ফাংশন একটাই থাকবে, কিন্তু ওয়ান অর মোর ফাংশন যেগুলো থাকবে, সেই ফাংশনগুলো কিন্তু আমরা ডিফাইন করব, সেগুলো আমরা আমাদের মতো করে ডিফাইন করব। আমি সেখানে হয়তো অ্যাডের কোনো ফাংশন রাখতে পারি, আমি হয়তো সাবট্রাকশনের কোনো ফাংশন রাখতে পারি। তো সেই মোর ফাংশন যেগুলো থাকবে সেগুলি হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন, যে ফাংশনগুলোকে আমরা ডিফাইন করব। ওকে, তো সেগুলো হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন। এবার আমরা সবাই জানি যে একটা সি প্রোগ্রামে আমার মেন ফাংশনটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ফর এক্সিকিউশন। কারণ মেন থেকে আমাদের এক্সিকিউশন স্টার্ট হয়। অতএব মেনটাকে আমরা বলতে পারি যে আমার সি প্রোগ্রামের রেসপেক্টে একটা এন্ট্রি পয়েন্ট অফ দ্য এক্সিকিউশন, কারণ সি প্রোগ্রামে মেন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়। অতএব এন্ট্রি পয়েন্ট অফ এক্সিকিউশন কাকে বলে? না, মেন ফাংশনকে আমরা এন্ট্রি পয়েন্ট অফ দ্য এক্সিকিউশন বলতে পারি। তো এবার মেন ফাংশন তো আছেই আমার সিতে, বা জাভাতে মেন ফাংশন আছে, সি প্লাস প্লাসে আমার মেন ফাংশন আছে, সবেতেই মেন ফাংশন আছে, কারণ মেন থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়। এবার এই যে ফাংশন আমরা পড়ছি, বা সেই ফাংশনগুলোকে যদি আমি ক্লাসিফাই করি, তো বেসিক্যালি আমরা ফাংশনকে টু টাইপে ক্লাসিফাই করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে লাইব্রেরি ফাংশন, যে ফাংশনগুলো অলরেডি প্রি ডিফাইন্ড, যে ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কোনো কাজকর্ম করতে পারি বা কোনো টাস্ককে পারফর্ম করতে পারি। যেমন আমি সি এর ক্ষেত্রে বলতে পারি যে প্রিন্টএফ স্ক্যানএফ হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। আমার যখন কিছু প্রিন্ট করবার প্রয়োজন পড়ে, আর তখন আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি সিতে। আর যদি আমাকে কিছু ইনপুট নিতে হয়, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি স্ক্যানএফ ফাংশন, যেটা কিন্তু অলরেডি আমরা জানি। আর এছাড়া আরো ডিফারেন্ট লাইব্রেরি ফাংশন আছে, আমি ডিফারেন্ট হেডার ফাইলের রেসপেক্টে ডিফারেন্ট লাইব্রেরি ফাংশন আছে। যদি আমরা string.h হেডার ফাইলের কথা আমরা সবাই পড়েছি, তো string.h হেডার ফাইলের ক্ষেত্রে আমার সেখানে অনেক লাইব্রেরি ফাংশন আছে স্ট্রিং এর ওপর অপারেশন করার জন্য বা স্ট্রিং ম্যানিপুলেশন করার জন্য, লাইক strlen, strrev, strcat, ওকে, strcmp। ওকে, তো এই সমস্ত ফাংশনগুলো সবই কিন্তু লাইব্রেরি ফাংশনের এক্সাম্পল, যাকে আমরা লাইব্রেরি ফাংশন বলতে পারি। আবার এই ফাংশনগুলোকে আরেকটা নামে ডাকা হয় শীতে, সেই নামটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। যাকে লাইব্রেরি ফাংশন বলা হয় তাকেই বলা হয় বিল্ট ইন ফাংশন। ওকে, এবার আরেকটা ফাংশন আছে টাইপের মধ্যে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আমাদের আজকের টপিকটা আমি যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে যে এই ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা কিভাবে, আমরা একটা ইউজার হয়ে আমরা কি করে একটা ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি, বা কি করে একটা ফাংশনকে আমরা ডিক্লেয়ার করতে পারি, ডিফাইন করতে পারি, বা একটা ফাংশনকে ডিফাইন করার পর তাকে আমরা কিভাবে কল করতে পারি। তাহলে যে ফাংশনগুলোকে ডিফাইন করছে প্রোগ্রামার কোন একটা পার্টিকুলার টাস্ক বা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করার জন্য, সেই ফাংশনগুলোকেই বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা সিতে বেসিক্যালি আমরা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে কাজ করি। নর্মালি আমি যদি কোনো ফাংশন ডিফাইন না করি, তবে সিতে আমরা একটা কমন ফাংশন নিয়ে কাজ করি, যে দ্যাট ইজ আ মেন ফাংশন। তো মেন ফাংশনটা কিন্তু একটা ইউজার ডিফাইন ফাংশন। তার এক্সাম্পল, কারণ মেনের মধ্যে আমার মেনটা কতটা বড় হবে বা মেনের মধ্যে আমি কি কোড লিখবো, সেটা কিন্তু ডিপেন্ড করে আমার প্রবলেমটার উপরে, আর ইউজারের উপরে বা প্রোগ্রামারের উপরে। ওকে, আমার যেমন যেমন প্রবলেম থাকবে সেই ওয়াইজ কিন্তু মেনটা ভ্যারি করে, কিন্তু আমার মেন ফাংশন কিন্তু লিখতেই হয় যে কোনো সি প্রোগ্রাম এক্সিকিউশন করতে গেলে। অতএব ফাংশন ডিফাইন্ড বাই দ্য প্রোগ্রামার টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক, তাকে আমরা এক কথায় বলছি ইউজার ডিফাইন ফাংশন। তো আমাদের টপিকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা ইউজার ডিফাইন ফাংশন কি করে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো বা জানবো। তো এবার আমি যে ফাংশন যে আমরা পড়বো, তো এই ফাংশন আমরা কেন পড়বো, এই ফাংশনটার বেসিক্যালি পারপাস কোথায়, কি পারপাসে ফাংশন ব্যবহার করা হয়। তো আমরা এখন পারপাস অফ দ্য ফাংশন কয়েকটা পয়েন্ট জানার পর তারপরে ইউজার ডিফাইন ফাংশন কিভাবে তৈরি করা হয়, বা কিভাবে কল করা হয়, কিভাবে ডিক্লেয়ার করা হয়, সেই সমস্ত কনসেপ্টে আমরা আসবো। তো যদি খুব সিম্পল যদি একটা পারপাস বলা যায় ফাংশনের ক্ষেত্রে, যে ধরে নাও আমি কোনো একটা প্রোগ্রামে বা আমি একটা কোনো প্রবলেম সলভ করতে চাইছি, যেখানে হয়তো আমাকে একটা কাজ, একটা কমন টাস্ককে আমাকে হয়তো মাল্টিপল টাইমস পারফর্ম করতে হচ্ছে। হয়তো আমি অ্যাড করতে চাইছি, ডিফারেন্ট নাম্বারের মধ্যে আমি অ্যাডিশন করতে চাইছি হয়তো 10 টাইমস। আমি 10 বার অ্যাড করব এক ডিফারেন্ট নাম্বারসের উপরে। ওকে, এটা হচ্ছে আমার টাস্কটা, যে আমি 10 বার কাজ করব, 10 বার আমি অ্যাডিশন করব ডিফারেন্ট নাম্বারের উপরে। তাহলে এই একই টাস্ক, অ্যাডিশন, সেই টাস্কটা পারফর্ম করতে যদি আমি ভাবি
যে এই টাস্কটা পারফর্ম করতে আমাকে 6 লাইনের কোড লিখতে হয়, তাহলে এই সেম কাজটা যদি আমাকে 10 টাইমস করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে 60 লাইনের কোড লিখতে হবে আমার সিতে বা জাভাতে বা C++-এ। তাহলে এখন যদি এই অ্যাডের বা অ্যাড ফাংশন মানে অ্যাড যে কাজটা করছে, সেই 6 লাইনের কোডটাকে যদি কোনো একটা ফাংশনের মধ্যে আমরা রাখতে পারি বা তার এগেনস্টে যদি কোনো একটা ব্লক অফ কোড তৈরি করতে পারি বা একটা ফাংশন তৈরি করতে পারি, আমার 10 বার আমাকে হয়তো সেই কাজটা করতে হবে। আর 10 বার কিন্তু আমি সেই 6 লাইন করে কোডটা আমি আর লিখছি না 10 বার। তার জায়গায় আমার ধরুন আমি যে ফাংশনটা তৈরি করেছি তার নাম দিয়েছি অ্যাড। আমার যতবার অ্যাডিশন করবার প্রয়োজন পড়ছে, আমি 6 বার আমি ধরুন 10 বার অ্যাডিশন করব, তো 10 বার কিন্তু আমি ওই অ্যাড ফাংশনটাকে জাস্ট কল করছি। তাহলে কল করলে তো আমার 1 লাইন করে কোড লিখতে হয়, কিন্তু যদি আমাকে ডিফাইন করতে হয় তাহলে আমাকে 6 লাইন করে কোড লিখতে হবে। তাহলে কিন্তু কোডটার সাইজটা অনেকটা কমে গেল। তাহলে আমরা একই কোডকে বারবার রিইউজ করছি, অতএব রিডান্ডেন্সিটাও কিন্তু আমরা কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারছি আমার প্রোগ্রামিং এর মধ্যে। তো এই কারণের জন্য কিন্তু আমরা ফাংশন ব্যবহার করি। অতএব ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে প্রথম যেটা পারপাস সেটা হচ্ছে মডুলারিটি। ওকে, মডুলারিটি মানে তুমি একটা বড় কোনো প্রজেক্ট পারফর্ম করছো বা বড় কোনো একটা প্রজেক্ট করছো, তো সেখানে সেই প্রজেক্টের মধ্যে অনেক টাস্ক আছে। তো সেই টাস্কগুলোকে তুমি যদি ভাবো যে আমি একটাই প্রোগ্রাম করব যেখানে আমার সমস্ত টাস্কগুলো 1 বাই 1 আমি পারফর্ম করব, তো সেটা করার থেকে যদি আমি আমার মেন প্রোগ্রামটাকে বা আমার মেন প্রজেক্টটাকে যদি আমি কতগুলো সাব পার্টে ডিভাইড করতে পারি, তো সেই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে সাব পার্টে আমরা ডিভাইড করলাম, তো সেই সাব পার্টগুলি হচ্ছে আমার একটা করে ফাংশন, যাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আছে। ওকে, তাহলে একটা বড় প্রোগ্রামকে যদি আমরা ব্রেক আপ করতে পারি বা ব্রেক ডাউন করতে পারি স্মলার বা ম্যানেজেবল কোনো ইউনিটে, তো তখন তার তার ক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে কিন্তু আমার প্রোগ্রামের যে মডুলারিটি যে কনসেপ্টটা সেটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়। আর আমরা সেপারেট সেপারেট মডিউলগুলোকে আমরা ডিজাইন করতে পারি। আমি মাল্টিপল সফটওয়্যার ডেভেলপারকে দিয়ে আমি প্রত্যেকটা ইউনিটকে আমি ডেভেলপ করাতে পারি। আমার কাজটা কিন্তু প্যারালি কমপ্লিট করার একটা চান্সেস থাকে, না হলে আমার প্রজেক্টের ডেডলাইন বেড়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা মেন প্রোগ্রাম বা মেন যে প্রজেক্ট তাকে আমি কতগুলো সাব পার্টে ডিভাইড করছি বা সাব মডিউলে ডিভাইড করছি, এই প্রত্যেকটা মডিউলকে বলছি আমি একটা করে ফাংশন। এই প্রত্যেকটা মডিউল হচ্ছে আমার একটা করে ফাংশন। আমি হয়তো এই মডিউল ওয়ানটাকে হয়তো অ্যাসাইন করলাম যে আমার সফটওয়্যার ডেভেলপার ওয়ান আছে তাকে, আমার মডিউল টুটাকে অ্যাসাইন করলাম সফটওয়্যার ডেভেলপার টুকে, আর মডিউল থ্রিটাকে হয়তো অ্যাসাইন করলাম সফটওয়্যার ডেভেলপার ফোরকে, আর মডিউল ফোরটাকে হয়তো আমরা অ্যাসাইন করলাম হয়তো সফটওয়্যার ডেভেলপার এটা থ্রি, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার ফোরকে। তাহলে এই প্রত্যেকটা ডেভেলপার তারা কিন্তু প্যারালি কাজটা করতে পারছে। তাহলে আমার এটা মেন প্রোগ্রামকে আমি 4টে মডিউলে ডিভাইড করেছি, তাহলে এই প্রত্যেকটা মডিউল কিন্তু একটা করে ফাংশন। ওকে, প্রত্যেকটা মডিউল কিন্তু একটা করে ফাংশন। তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় মডুলারিটি। ওকে, তাহলে মডুলারিটি যদি আমরা অ্যাচিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ফাংশন ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার টু হচ্ছে আমরা দেখো একই কোডকে বারবার ব্যবহার করছি। আমি 10 বার হয়তো অ্যাডিশন করতে চেয়েছিলাম, আমি 10 বার কিন্তু ফাংশনটাকে কল করেছি, আর আমার কোডটা কিন্তু একবারই লেখা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটা যে পারপাস আমার ফাংশন ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে কোড রিইউজিবিলিটি। আমি একই কোডকে আমরা বারবার রিইউজ করতে পারি যতবার দরকার লাগবে। আমার একবার যদি ফাংশনটা ডিফাইন করা হয়ে যায়, তাকে আমি কিন্তু ব্যবহার করতে পারি মাল্টিপল টাইমস উইদাউট রিরাইটিং দ্য কোডস। আমাকে বারবার আর কোডটা লিখতে হবে না, আমি জাস্ট আমার একবার ফাংশনটাকে ডিফাইন করব, আমি বারবার কিন্তু সেই কোডটাকে আমি রিইউজ করব। তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় রিইউজেবিলিটি। তাহলে এতে তো আলটিমেট আমার তো কোডের সাইজটা ছোট হয়ে যাবে। আমার কোডের সাইজ ছোট হয়ে যায়, আমার স্পেস কম লাগবে, আমার স্পেস কমপ্লেক্সিটি কিন্তু কমে যাবে। ওকে, নাম্বার থ্রি, মেনটেন এবিলিটি। মেনটেন এবিলিটি, আমরা খুব সহজে এটাকে মেনটেন করতে পারি। একটা বড় কোনো কোডকে মেনটেন করা আর সেই বড় কোডটাকে কতগুলো মডিউলে ডিভাইড করে প্রত্যেকটা মডিউলকে সেপারেটলি মেনটেন করা, সেটা কিন্তু অনেক বেশি সহজ। তাহলে ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা কোডগুলোকে খুব সহজে আমরা মেনটেন করতে পারি আর খুব সহজে কিন্তু আমি মডিফাই করতে পারি। ধরে নাও আমি হয়তো একটা কোনো সফটওয়্যার ডেভেলপ করেছি, এবার সফটওয়্যারটা ডেভেলপ করার পর আমার মনে হচ্ছে যে আমার কোনো একটা পার্টিকুলার পোর্শনটাকে আমাকে হয়তো মডিফাই করতে হবে। তাহলে যদি আমার প্রোগ্রামে যদি কোনো মডুলারিটি না থাকতো বা যদি আমি প্রোগ্রামটাকে কোনো মডুলার বেসিসে ডিভাইড না করতাম ডিফারেন্ট ফাংশনে, তাহলে কিন্তু আমাকে ধরো না কোডটার সাইজ তুমি ভাবো হয়তো 2000 লাইন, তাহলে কিন্তু আমাকে 2000 লাইনটা আমাকে খুঁজে খুঁজে দেখতে হতো যে সেই পার্টিকুলার টাস্কটা কোন লাইনে পারফর্ম করা হয়েছে বা কোন লাইন অফ কোডের মধ্যে সেই টাস্কটা পারফর্ম করা হয়েছে।
কিন্তু যদি কোডটা যদি আমার মানে ডিভাইড করা থাকে মাল্টিপল মডিউলে বা মাল্টিপল ফাংশনে, তাহলে আমরা কিন্তু জানি যে আমার এই পারপাসটা সলভ করতে কোন মডিউলটা মানে রেসপন্সিবল, বা আমার এই কাজটা করছে কোন মডিউলটা, আমি তখন কিন্তু সেই পার্টিকুলার মডিউলে গিয়ে আমি কিন্তু তার কোডটাকে আপডেট করতে পারবো বা সেই কোডটাকে আমরা মেনটেন করতে পারবো। অতএব মেনটেনেবিলিটি কিন্তু আরেকটা আমার পারপাস ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে। আর নাম্বার 4 হচ্ছে ইজি টু ডিবাগ। ইজি টু ডিবাগ। ইজি টু ডিবাগ মানে হচ্ছে যদি হয়তো তুমি একটা বড় প্রোগ্রাম লিখছো, সেই বড় প্রোগ্রামে তোমার যদি কোনো একটা এরার আসে, তোমাকে তো সেই লাইন নাম্বার 1 থেকে তোমাকে তো একবারে লাস্ট লাইন পর্যন্ত তোমাকে চেক করতে করতে আসতে হবে যে কোথায় এরারটা আছে। কিন্তু যদি তুমি মডুলার বেসিসে কাজ করো বা ফাংশন দিয়ে কাজ করো, তখন তোমার যে কাজটা হচ্ছে না, তখন তুমি সেই পার্টিকুলার ফাংশনে যাবে যে ফাংশনটা রেসপন্সিবল ওই টাস্কটা পারফর্ম করার জন্য। তাই তোমাকে ওই 2000 লাইন কোড তোমাকে ভিজিট করতে হচ্ছে না বা ট্রাভার্স করতে হচ্ছে না, তুমি কিন্তু পার্টিকুলার সেই মডিউলে গিয়ে সেই কোডটাকে তুমি কারেকশন করে বেরিয়ে আসতে পারবে। অতএব ইজি টু ডিবাগ। ওকে, তো আবার আর একটা যেটা লাস্ট যেটা পারপাস আমরা যে কারণের জন্য ফাংশন ব্যবহার করি, দ্যাট ইজ অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন খুব একটা ভাইটাল কনসেপ্ট আমাদের কম্পিউটার সায়েন্সে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে আমরা মাল্টিপল ফাংশন বা ফাংশনের যে ইমপ্লিমেন্টেশন, আমি এই ফাংশনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছি, আমি এই ফাংশনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছি, বা আমার এই ফাংশন থ্রিটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করেছি, তো এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু পুরোপুরি সেপারেট। ফাংশন ওয়ানের ইমপ্লিমেন্টেশন কিন্তু ফাংশন টু জানবে না, আবার ফাংশন টু এর ইমপ্লিমেন্টেশন কিন্তু ফাংশন থ্রি জানবে না। তাহলে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন আমাকে প্রোভাইড করছে একটা ক্লিয়ার সেপারেশন বিটুইন দ্য ফাংশন ইমপ্লিমেন্টেশন বা ফাংশন ইউসেজ। ফাংশন টু জানবে না ফাংশন ওয়ান কোন পারপাসে ব্যবহার হচ্ছে, বা ফাংশন থ্রি জানবে না কিন্তু ফাংশন টু কোন পারপাসে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা ফাংশনকে আর একটা ফাংশনের থেকে কিন্তু পুরোপুরি সেপারেট করে রাখছি যে কনসেপ্টের থ্রু দিয়ে, সেটাও কিন্তু হচ্ছে আমাদের ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন। তো এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন কিন্তু আমাকে প্রোভাইড করে ফাংশন বা অ্যাবস্ট্রাকশনের এটাও একটা পারপাস বলতে পারি আমরা, ফাংশনের একটা পারপাস। তাহলে এই 5টা পারপাস আমি বললাম, এছাড়া আরো অনেক অনেক পারপাস আছে, তো সেই পারপাসে আমি গেলাম না। তো এই 5টা পারপাসকে যদি আমাকে সলভ করতে হয় বা আমাকে অ্যাচিভ করতে হয়, তখন আমরা বেসিক্যালি ফাংশন ব্যবহার করি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা কোনো প্রোগ্রামিংয়ে। সেটা সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, বা জাভা হতে পারে, লাইক আবার পাইথনও হতে পারে। পাইথনেও কিন্তু আমাদের ফাংশনের কনসেপ্ট আছে। কারণ প্রত্যেকটা ফাংশনেই মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ফাংশনের কনসেপ্ট আছে। তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি করতে যাও না কেন। তো এবার আমরা ফাংশনের আসল কনসেপ্টে আমরা এবার ঢুকবো, যে একটা ফাংশনের কি কি কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্ট মানে ফাংশনকে আমি কত রকমের কাজ করতে পারি ফাংশন দিয়ে, কি কি কম্পোনেন্ট থাকে ফাংশনের, কম্পোনেন্ট অফ আ ফাংশন। মানে আমি কিন্তু এখানে কম্পোনেন্ট বলতে চাই, তুমি হয়তো কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট যদি ভাবো, তা কিন্তু নয় এটা। কম্পোনেন্ট অফ আ ফাংশন মানে হচ্ছে যেটা ফাংশনকে আমি ডিক্লেয়ার করতে পারি, একটা ফাংশনকে আমি ডিফাইন করতে পারি, একটা ফাংশনকে আমি কল করতে পারি, দ্যাট ইজ আ কম্পোনেন্ট। ওকে, তাহলে আমার প্রথম কম্পোনেন্টটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, যে একটা ফাংশনকে আমি ডিক্লেয়ার করব কিভাবে, বা তাকে ডিক্লারেশন করার জন্য আমাকে কি করতে হবে। তো যাকে ফাংশন ডিক্লারেশন বলা হয়, তাকে আর একটা নামে ডাকা হয়, দ্যাট ইজ আ প্রোটোটাইপিং বা ফাংশন প্রোটোটাইপ বা ফাংশন প্রোটোটাইপিং। এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। তো ফাংশন যখন ডিক্লেয়ার করা হয়, তখন ফাংশনটাকে ডিক্লেয়ার করার সময় প্রথমেই আমাকে স্পেসিফাই করতে হয় যে আমার ফাংশনটা কি টাইপের ভ্যালুকে রিটার্ন করবে, দ্যাট ইজ আ রিটার্ন টাইপ। ইজ আ রিটার্ন টাইপ। তারপরে আমাকে একটা ফাংশনের একটা খুব ভালো নাম দিতে হবে। এই নামটা কিন্তু আমরাই দেব, ফাংশনের নাম কি হবে, দ্যাট ইজ আ ফাংশন নেম। আর তারপরে আমার ফাংশনটা কোন প্যারামিটারের উপরে কাজ করবে, তো তার জন্য আমাকে স্পেসিফাই করতে হবে প্যারামিটার লিস্ট। সেটা হতে পারে কোনো ইন্টিজার টাইপের প্যারামিটার, সেটা হতে পারে কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপের প্যারামিটার, তো বা মাল্টিপল প্যারামিটার বা মিক্সচার অফ দ্য প্যারামিটার, ইন্ট ফ্লোট ক্যারেক্টার একসাথে থাকতে পারে। তো প্যারামিটার লিস্ট আমি কিন্তু এখানে মাল্টিপল প্যারামিটার আমি কিন্তু এখানে প্রোভাইড করতে পারবো। আর আমাকে কিন্তু অবশ্যই সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে প্যারামিটার লিস্টটাকে স্পেসিফাই করতে হবে। আর যদি মাল্টিপল প্যারামিটার হয়, তাহলে আমাকে কমা দিয়ে দিয়ে সেপারেট করতে হবে সেই মাল্টিপল প্যারামিটারকে, দেন আমরা এখানে সেমিকোলন দেবো। তো এইভাবে আমরা কোনো ফাংশনকে আমরা ডিক্লেয়ার করতে পারি। তাহলে আমার ফাংশনের হয়তো আমি যদি একটা এক্সাম্পল দিই ডিক্লারেশনে, ধরুন আমি হয়তো বলছি যে ইন্ট সাম ইন্ট এ কমা ইন্ট বি। তাহলে এখানে আমরা সেমিকোলন, এখানে ইন্টটা হচ্ছে রিটার্ন টাইপ, সামটা হচ্ছে আমার ফাংশনটার নাম,
আর ইন্ট এ আর ইন্ট বি হচ্ছে দুটো ইন্টিজার টাইপের প্যারামিটার। তাহলে আমার ফাংশনটা সাম, সে এই প্যারামিটার এ আর বি এর ওপরে সাম সাম অপারেশন পারফর্ম করবে, দেন সে রেজাল্টটাকে রিটার্ন করবে। আর অবশ্যই দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে যোগ করলে আমার যে রেজাল্টটা আসে সেটা অবশ্যই ইন্টিজার টাইপেরই হয়। তার জন্য কিন্তু দেখো রিটার্ন টাইপটা আমি দিয়েছি ইন্ট। তো এরকমভাবে আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করব। এবার আমার ফাংশন যা রিটার্ন করবে তাকে আমাকে ক্যাচ করতে হবে কোনো একটা ফাংশন থেকে বা কোনো মেন ফাংশন থেকে। তো সেই ক্যাচ করার জন্য আমরা সেম টাইপের একটা ভ্যালু মানে ভেরিয়েবল নিয়ে আমি সাম ফাংশনকে কল করব। আর সামকে কল করার সময় কিন্তু আমাকে এটা রেস্ট্রিকশন যে আমাকে দুটো ভ্যালু পাস করতে হবে, সেই দুটো ভ্যালু কিন্তু অবশ্যই যেন ইন্টিজার টাইপের হয়। যদি আমি দুটো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দিয়ে সামকে কল করি, আমার সাম কিন্তু আমার ডাকে সাড়া দেবে না। তাকে ডাকতে গেলে কিন্তু তাকে আমাকে দুটো ইন্টিজার টাইপের ভ্যালুই আমাকে পাস করতে হবে, তবে কিন্তু সামটা আমাকে সাড়া দেবে। তো এরকমভাবে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। ওকে, এবার চলে আসবো ফাংশন ডেফিনেশন। তো তারপরে আমরা ফাংশন ডেফিনেশন পড়বো, ফাংশন কল পড়বো, দেন একটা কমপ্লিট প্রোগ্রাম দেখবো যেখানে ফাংশনটাকে কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে ডিফাইন করা হয়, কিভাবে কল করা হয়। আমি ফাংশন দিয়ে জাস্ট একটা প্রোগ্রাম করবো, তারপর আমরা রিকার্শনে চলে যাব। ফাংশন ডেফিনেশন যেটা হচ্ছে খুব ভাইটাল, যে একটা ফাংশনকে আমি কি করে ডিফাইন করব। আমি চাইছি যে দুটো নাম্বার বা তিনটে নাম্বারের মধ্যে অ্যাডিশন করব, তখন তার জন্য আমি আমার নিজের মতো করে একটা ফাংশনকে আমি ডিফাইন করব, যে ফাংশনটাকে যখন যে কেউ ডাকুক না কেন তখন সেই ফাংশনটা গিয়ে যেন তার কাজটা করে দিয়ে আসতে পারে। তার কাজটা কিন্তু ওটাই যে সে তিনটে নাম্বারের মধ্যে বা দুটো নাম্বারের মধ্যে সে অ্যাডিশন করতে পারে। তো আমাকে ফাংশনটাকে এখন ডিফাইন করতে হবে। তো ফাংশন কিভাবে ডিফাইন করা হয় না, ফাংশন ডিফাইন করার জন্য কিন্তু একটা সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্সটা আমাকে জানতে হবে যে কি করে ফাংশনটাকে ডিফাইন করা হয়। ওকে, তো ফাংশন ডিফাইন করা মানে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ফাংশনটার মধ্যে কিছু অ্যাকচুয়াল কোড থাকবে, যে কোডগুলো আমার টাস্কটাকে পারফর্ম করবে। ওকে, তো এই ফাংশন ডেফিনেশনের মধ্যে তার যদি একটা সিনট্যাক্স দেখি আমরা ফাংশন ডেফিনেশনের সি এর রেসপেক্টে আমি কিন্তু সিনট্যাক্সটা দেখাচ্ছি। তো আমাকে একই রকমভাবে রিটার্ন টাইপকে ফার্স্টে মেনশন করতে হবে, রিটার্ন টাইপ, দেন আমাকে স্পেসিফাই করতে হবে ফাংশনের নাম, যে আমার ফাংশনটার নাম কি, যাকে ডিফাইন করতে চাইছি যে ফাংশনটাকে। তারপর আমাকে স্পেসিফাই করতে হবে প্যারামিটার লিস্ট, যে আমার কতগুলো প্যারামিটার আছে, কি কি টাইপের প্যারামিটার আছে, আমাকে সেই প্যারামিটার লিস্টটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। দেন আমাকে কার্লি ব্রেসেস স্টার্ট করতে হবে। কার্লি ব্রেসেস স্টার্ট করে আমি এখানে আমার ফাংশনটা যে কাজটা করতে চাইছে, দ্যাট ইজ আ ফাংশন বডি, আমি সেই ফাংশনের বডিটাকে বা কিছু সেট অফ কোডকে আমি এই ফাংশন বডির আন্ডারে আমি লিখে রাখবো। তারপর আমি ফাংশনটাকে শেষ করব। আমার এখানে মোর দ্যান ওয়ান লাইন অফ কোড থাকতে পারে, একটা লাইনও থাকতে পারে, আবার 50টা লাইনও থাকতে পারে কিন্তু ফাংশন বডির মধ্যে। মানে আমি যে টাইপের ফাংশনকে ডিফাইন করছি, আমার ফাংশনটা কি কাজ করবে সেটা কিন্তু আমি ফাংশন বডির মধ্যে স্পেসিফাই করে রাখবো। ওকে, এটা হচ্ছে ফাংশন ডিফাইন করার একটা সিনট্যাক্স। এবার এই সিনট্যাক্সটা ফলো করে যদি আমি একটা এক্সাম্পল নিই যে কি করে একটা ফাংশনকে আমরা ডিফাইন করব, ধরে নাও আমি একটা ফাংশনকে ডিফাইন করছি, তার রিটার্ন টাইপটা লিখেছি ইন্ট, আর ফাংশনটার নাম লিখেছি সাম, আর আমি দুটো প্যারামিটার স্পেসিফাই করছি, একটা ইন্টিজার এ কমা ইন্টিজার বি। ওকে, এবার তার মধ্যে আমি এবার ফাংশনটার বডি লিখবো। দেখো রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার, ফাংশন নাম হচ্ছে সাম, আর প্যারামিটার লিস্টের মধ্যে কি আছে, ইন্ট এ আছে আর ইন্ট বি আছে, দুটো প্যারামিটার আছে, দুটো হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে আমার এই সাম ফাংশন কি করবে না, এ আর বি এর মধ্যে সে যোগ করবে। তাহলে এ আর বিটা হচ্ছে প্যারামিটার লিস্ট, মানে তুমি যখন সামকে কল করছো তখন তুমি কিন্তু দুটো ভ্যালু পাস করছো, 5 আর 6 ধরলাম। তা সেই 5টা তো আমার এর মধ্যে আছে, আর সেই 6 তো আমার বি এর মধ্যে আছে। তাহলে এখন যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সি, যদি আমি লিখি এখন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ এর মধ্যে আর বি এর মধ্যে তোমার যে ভ্যালুটা স্টোর করা আছে তাকে আমি যোগ করে সি এর মধ্যে রাখতে পারবো। আমার কিন্তু যোগটা হয়ে গেল। এবার এই সিটাকে আমাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। কারণ আমাদের যে কোনো ফাংশন ডিফাইন করার সময় কিন্তু একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, কারণ এই ফাংশনটা যে কাজটা পারফর্ম করলো এখন সেই রেজাল্টটাকে সে কিন্তু রিটার্ন করবে, তাকে না যে কল করবে সামকে তাকে। ওকে, অতএব আমি এখানে লিখছি রিটার্ন সি দিয়ে সামটাকে শেষ করলাম। এই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, যে আমি সাম ফাংশনকে ডিফাইন করেছি, আমার সাম ফাংশনটা দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে যোগ করতে পারে, আর আমি যোগ করার পর আমি রেজাল্টটাকে রিটার্ন করে দিয়েছি। তাহলে এই রিটার্ন করে এই সিটা কার কাছে যাবে না, যে কল করবে সামকে, যদি তুমি কল করো সামকে তোমাকেও রিটার্ন সি করবে।
তাকে তুমি ক্যাচ করে তুমি ডিসপ্লে করতে পারো। বা হয়তো মেন ফাংশন থেকে তুমি সামটাকে কল করেছো, অতএব সাম কিন্তু তোমার মেন ফাংশনকে কিন্তু সে রিটার্ন করবে সিটাকে। অতএব সিটাকে তোমাকে তো ক্যাচ করতে হবে, ও তো তোমাকে থ্রো করে দিচ্ছে সিটাকে, তোমাকে তো ক্যাচ করতে হবে। তোমাকে ক্যাচ করতে গেলে কিন্তু সিটা যে টাইপের ভেরিয়েবল, তোমাকে সেই টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তোমাকে কিন্তু এই সিটাকে তোমাকে ক্যাচ করতে হবে। তো সেই প্রসেসটা আমরা দেখবো, আমরা একটা প্রোগ্রাম দেখবো, কমপ্লিট প্রোগ্রাম, যেখানে আমরা এটাকে আমরা ক্যাচ করাটা শিখবো, কি করে কল করতে হয় বা কি করে ডিফাইন করতে হয় বা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এই হচ্ছে ফাংশন ডেফিনেশন। আমার দুটো কম্পোনেন্ট হলো। থার্ড কম্পোনেন্টটা হচ্ছে ফাংশন কল। আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন ডিফাইন করলাম, এবার ফাংশনটাকে আমরা কল করা শিখবো, যে কি করে ফাংশনটাকে কল করতে হয়। ওকে, তার থার্ড কম্পোনেন্ট হচ্ছে বা থার্ড এলিমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে আমাদের ফাংশন কল। তো এই তিনটে কাজই আমাকে করতে হয় কোনো সি প্রোগ্রামে কোনো ফাংশন নিয়ে কাজ করার জন্য। ফাংশন কল বলতে যেটা বোঝায়, মানে তুমি অ্যাকচুয়ালি ফাংশনকে তুমি ইনভোক করছো। ফাংশন কল করা মানে হচ্ছে বোঝায় যে তুমি ইনভোক করছো ফাংশনটাকে। ইনভোক করা মানে কি, তুমি ফাংশনটাকে এখন এক্সিকিউট করবে, তুমি এখন ফাংশনটাকে দিয়ে তুমি তোমার কাজটা করিয়ে নেবে। তখন তোমাকে কি করতে হবে, ইনভোক দ্য ফাংশন। তুমি তখনই ইনভোক করতে পারো ফাংশনটাকে যদি তুমি বাই পাসিং আর্গুমেন্ট, তোমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। কারণ তোমার ফাংশনটা যে টাইপের প্যারামিটার নিচ্ছে বা যে টাইপের আর্গুমেন্ট নিচ্ছে, তোমাকে সেম টাইপের ততগুলো তোমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। ওকে, বাই পাসিং দ্য আর্গুমেন্ট বা পাসিং দ্য রিকোয়ার্ড আর্গুমেন্ট। যতগুলো তার আর্গুমেন্ট দরকার বা ডিফাইন করার সময় যতগুলো আর্গুমেন্ট তুমি দিয়েছো, তোমাকে ততগুলো কিন্তু তোমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। ওকে, আর তারপর তোমার ফাংশনটা এক্সিকিউট করবে, আর এক্সিকিউট করার পর তোমার রেজাল্টটাকে তোমাকে রিটার্ন করবে। ওকে, তাকে তোমাকে ক্যাচ করে কাজ করতে হবে। তাহলে আমি আমার এই যে আমার প্রোগ্রামিং যে রেসপেক্ট, মানে আমার যে এখানে যে আমি এক্সাম্পলটা যেভাবে নিয়েছিলাম, তার রেসপেক্টে যদি আমি এখন কল করতে যাই কোনো ফাংশনকে, তাহলে কল করার ক্ষেত্রে একটা সিনট্যাক্স আছে, যে আমি যার মধ্যে রেজাল্টটাকে স্টোর করব, আমাকে রেজাল্ট ইকুয়ালস টু, আমাকে কল করার জন্য আমাকে ফাংশন নাম দিয়ে আমাকে কল করতে হবে, ফাংশন নেম। যদি ফাংশনের নাম হয় সাম, আমি সাম দিয়ে কল করব। যদি ফাংশনের নাম হয় সাব, আমি সাব দিয়ে কল করব। তারপরে ফাংশন নেমটা বলার পর আমাকে আর্গুমেন্টগুলো পাস করতে হবে, যতগুলো আর্গুমেন্ট আমি ডিফাইন করার সময় দিয়েছি, ততগুলো আর্গুমেন্ট কিন্তু আমাকে কল করার সময় কিন্তু ততগুলো আর্গুমেন্টকে আমাকে পাস করতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স। ফাংশন কল করার সময় আমাকে এই সিনট্যাক্সটা ফলো করতে হবে। তাহলে আমি এখন আমার সাম ফাংশনকে কল করব। সাম ফাংশন দেখো দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে যোগ করতে পারে। তাহলে আমি যদি এখন কল করি, তাহলে আমাকে অবশ্যই ইন্টিজার, আমি এক্স বলে একটা ভেরিয়েবল নিলাম। কেন এক্স নিলাম, না এই এক্স এর মধ্যে আমি সিটাকে স্টোর করব, যে সিটাকে আমার সাম ফাংশন রিটার্ন করবে। আমি ইন্ট এক্স ইকুয়ালস টু, এটা কিন্তু আমার রেজাল্ট, এখানে আমি রেজাল্ট লিখেছি সিনট্যাক্সে, আর এক্সটা কিন্তু আমার রেজাল্ট, যার মধ্যে আমি রেজাল্টটাকে স্টোর করব। আমি এবার সাম ফাংশনটাকে কল করব। আমার ফাংশনের নাম কি আছে, না সাম। আমি এখন যা নাম লিখেছি ওখানে আমি সাম দিয়ে কল করলাম, সাম দিয়ে ডাকলাম ফাংশনটাকে। এবার লিখেছি কি, আর্গুমেন্ট, যে তুমি কতগুলো আর্গুমেন্ট তুমি এখানে ডিফাইন করার সময় দিয়েছো, দুটো আর্গুমেন্ট এ আর বি, তুমি এখানে পাস করলে 5,6 দিস সেমিকোলন। তাহলে এখন তুমি যখন কল করছো, তাহলে কিন্তু এই ফাংশনটা ইনভোক হবে, আর এই ফাংশনটা ইনভোক হওয়া মানে কিন্তু ফাংশনটা এক্সিকিউট করবে। আর তুমি ফাংশনটা কল করার সময় 5 আর 6 দিয়েছো, এই 5টা গিয়ে তোমার এ তে স্টোর হবে, আর 6টা গিয়ে তোমার বি তে স্টোর হবে। দিয়ে এখন এই এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, অতএব সি ইজ ইকুয়াল টু, যদি তুমি এ প্লাস বি করো, তাহলে 5 + 6 করে তোমার সি এর মানটা 11 হয়ে গেল। রিটার্ন 11, তোমাকে কিন্তু 11টা ফাংশন তোমাকে রিটার্ন করলো। সেই 11টাকে নিয়ে তুমি কার মধ্যে স্টোর করেছো, এক্স এর মধ্যে স্টোর করেছো। এবার তুমি চাইলে এক্স এর ভ্যালুটাকে ডিসপ্লে করে দাও, তাহলে তোমার সামটা হয়ে গেল। এবার তুমি যদি মনে করো আমি মাল্টিপল টাইমস কল করবো সামটাকে, তুমি আরেকটা ভেরিয়েবল নাও, ইন্টিজার ওয়াই ইকুয়ালস টু, তুমি আবার কল করো সাম ফাংশনকে অন্য কোনো ভ্যালু দিয়ে 10,11। তোমার দেখো কোড কিন্তু একবারই লেখা আছে, ডিফাইন তুমি কিন্তু একবারই করেছো, তাকে তুমি মাল্টিপল টাইমস কিন্তু কল করছো। তুমি কিন্তু আর এই কোডটা তুমি লিখছো না, তুমি জাস্ট এই সাম ফাংশনে তুমি কিন্তু বারবার কল করছো। যতবার খুশি তুমি কিন্তু কল করতে পারছো এই সাম ফাংশনকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন কল। তাহলে আমরা একটা ফাংশন, তার তিনটে কম্পোনেন্ট বা তার তিনটে কনসেপ্ট আমরা দেখলাম। এবার এই তিনটে কনসেপ্টকে ব্যবহার করে আমি একটা কমপ্লিট প্রোগ্রাম করব, যেখানে আমার ফাংশন ডিক্লারেশন থাকবে, আমার ফাংশন ডেফিনেশন থাকবে, আর আমি ওই ইউজার ডিফাইন ফাংশনটাকে আমরা কল করব আমার প্রোগ্রাম থেকে। তাহলে আমি একটা কমপ্লিট প্রোগ্রাম থেকে তারপরে আমরা রিকার্শনে শিফট করছি, তারপর আমরা রিকার্শনে আসবো। এবার একটা প্রোগ্রাম দেখো, খুব সিম্পল একটা প্রোগ্রাম, যেখানে আমি ওই, যেমন আমি সাম ফাংশন নিয়েছিলাম, আমি ওই সাম ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটা আমার দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারবে। ওকে, দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করবে যে প্রোগ্রামটা।
তো আমার ফার্স্টে সি প্রোগ্রামে আমরা সবাই জানি আমাকে ফার্স্টে হেডার ফাইল আমাকে ডিক্লেয়ার করতে হয় বা ইনক্লুড করতে হয়। আমরা ফার্স্টে হেডার ফাইল এখানে ইনক্লুড করে দিচ্ছি সি প্রোগ্রামের রেসপেক্টে। দেন আমরা আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ফার্স্টে আমাকে হেডার ফাইল ডিক্লেয়ার করার পরে আমাকে ফাংশনটাকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হয়। আমাকে কম্পাইলারকে জানাতে হয় যে আমার এই নামে একটা ফাংশন থাকবে, ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশনটা আমরা নিয়ে কাজ করব আমার প্রোগ্রামে। আমি তার জন্য কি করছি, ইন্টিজার সাম ইন্ট এ কমা ইন্ট বি, আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করব। তার জন্য দেখো ফাংশনটাকে ফার্স্ট আমি কি করলাম, ডিক্লেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন। আমরা একটু কি শিখে আসলাম, ফাংশনটাকে ফার্স্ট আমি ডিক্লেয়ার করে দিলাম। দ্যাট ইজ আ ফাংশন ডিক্লারেশন। ওকে, এবার ফাংশনটাকে ডিক্লেয়ার করার পর আমি এখন মেন ফাংশনটা লিখব। ইন্ট মেন, আমার তো মেন না হলে তো এক্সিকিউশন হবে না। ইন্ট মেন ফাংশন লিখছি। আমার মেন ফাংশনের মধ্যে আমি এখানে কনসিডার করছি যে আমার নাম্বার ওয়ান একটা ভেরিয়েবল, তার মধ্যে 10 আছে। নাম্বার টু একটা ভেরিয়েবল, তার মধ্যে 20 আছে। আমি এই নাম্বার ওয়ান আর নাম্বার টু এর মধ্যে আমি অ্যাডিশন করব বা সাম করব। আর রেজাল্ট বলে আমার একটা ভেরিয়েবল আছে, যে ফাংশনটা আমাকে যে ভ্যালুটা রিটার্ন করবে তাকে আমি রেজাল্টের মধ্যে স্টোর করে আমি দেখাবো। আমি এবার কল করছি ফাংশনটাকে, আমি কিন্তু এখন ডিফাইন করিনি, আমি এখানে কলটা করে রাখছি। রেজাল্ট ইকুয়ালস টু সাম, ফাংশনটাকে কল করলে কি হবে, সাম। আর আমাকে কি পাস করতে হবে না, নাম্বার ওয়ান পাস করবো, তার মধ্যে 10 আছে। আর নাম্বার টু পাস করবো, যার মধ্যে আমার 20 আছে। অথবা আমি 10 আর 20 দিয়ে ফাংশনটাকে কল করলাম। ওকে, তাহলে আমার সাম ফাংশন কল হবে। আমি কিন্তু এখন ডিফাইন করিনি, আমি ফার্স্টে ডিক্লেয়ার করে রেখেছি যে আমি পরে ডিফাইন করছি বলে, কম্পাইলারকে বলে রেখেছি যে সাম বলে আমার কিন্তু একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমি মেন ফাংশন লেখার পরে আমি ডিফাইন করছি। ওকে, তাহলে সে কিন্তু ডেফিনেশনটা তখন দেখবে। এবার আমি এখানে রেজাল্টটাকে পেয়ে গেলাম, আমি এখন কি করছি, প্রিন্ট এফ করে রেজাল্টটাকে ডিসপ্লে করে দিচ্ছি যে সাম অফ টু নাম্বারস বা সাম অফ টু নাম্বারস ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। আমরা ইন্ডিজেন নাম্বারকে ডিসপ্লে করতে গেলে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হয়, তাই না? তারপরে আমি ডিসপ্লে করছি এখানে রেজাল্টটাকে, যে আমি এখানে রিটার্ন 0 করে প্রোগ্রামটাকে শেষ করলাম। আমার কিন্তু প্রোগ্রামটা শেষ নয়, মেন ফাংশনটা শেষ হলো। আমি এবার ফাংশনটাকে ডিফাইন করব। ওকে, আমার ফাংশন কি আছে, ইন্ট সাম ইন্ট এ কমা বি। এটা তো ডিক্লারেশন ছিল, আমি এবার ফাংশনটাকে দেখো ডিফাইন করছি। ইন্ট সাম ইন্ট এ কমা ইন্ট বি। আমরা যেমন করে ডিফাইন করছি আমার ফাংশনটা যোগ করতে পারে। আমি তখন সি বলে একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে সি এর মধ্যে কি করছি, এ প্লাস বি করে আমি সি এর মধ্যে স্টোর করছি, দেন সিটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন সি। দিয়ে এবার সামটাকে শেষ করে দিলাম। আমার প্রোগ্রাম কিন্তু এতক্ষণে কমপ্লিট হলো। তাহলে এটা এটা হচ্ছে ফাংশনটার ডেফিনেশন, ডেফিনেশন অফ দ্য ফাংশন। আর মেন ফাংশন মধ্যে দেখো আমি কিন্তু ফাংশনটাকে দেখো কল করেছি, এটা হচ্ছে আমার ফাংশন কল, তাই তো? এটা হচ্ছে ফাংশন কল। এবার আমার এই কমপ্লিট প্রোগ্রামটা এখন কিভাবে এক্সিকিউশন হবে। ফার্স্টে কন্ট্রোল তো আমার ফার্স্টে মেনে আসবে। তো ধরো না, ফার্স্টে তোমার কম্পাইলার দেখতে পাচ্ছে এখানে প্রথমেই তুমি ফাংশনটাকে ডিক্লেয়ার করেছো। যখনই কম্পাইলার দেখলো তুমি ফাংশনটাকে ডিক্লেয়ার করেছো, তার মানে সে বুঝতে পারছে যে তার মানে ইউজার এই ফাংশনটাকে ডিফাইন করবে মেন ফাংশনটাকে ডিফাইন করে নেওয়ার পরে। আর যদি তুমি ফাংশন ডিক্লারেশনটা না লিখতে, তখন তুমি এই ডেফিনেশনের পার্টটা কিন্তু পুরোটা কপি পেস্ট করে তুমি এখানে লিখতে পারতে, এই জায়গায় তুমি লিখতে পারতে। ফাংশন নিয়ে কাজ করতে গেলে আমি দুরকমভাবেই করতে পারি। আমি প্রথমে ফাংশন ডিফাইন করে তারপরে মেন ফাংশন লিখতে পারি। আর যদি আমি চাই যে আমি মেন ফাংশনের পরে ফাংশনটাকে ডিফাইন করব, তখন তার জন্য কিন্তু আমাকে ফার্স্টে কম্পাইলারকে বলে রাখতে হবে যে আমি পরে ডিফাইন করছি ফাংশনটাকে, তার জন্য কিন্তু একটা ফাংশনের ডিক্লারেশন কিন্তু আমাকে প্রথমে দিতে হবে। তো তো আমরা এখন ফাংশন ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার সময় তাকে জানিয়ে রাখলাম যে আমার সাম বলে একটা ফাংশন আছে যার দুটো প্যারামিটার এ আর বি, আর ফাংশনটা আমার রিটার্ন করবে একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে। এবার কন্ট্রোলটা মেনে আসলো। মেনে আসার পর কি হচ্ছে না, ইন্ট নাম্বার ওয়ান নাম্বার টু, আমার এই নাম্বার ওয়ানটা 10 দিয়ে অ্যাসাইন হলো, নাম্বার টু তোমার 20 দিয়ে অ্যাসাইন হলো। আর রেজাল্ট বলে একটা ভেরিয়েবল মেমোরিতে আমার স্টোর, আমার তিনটে ভেরিয়েবল মেমোরিতে এখন তোমার স্পেস অ্যালোকেট করছে। নাম্বার ওয়ান নাম্বার টু আর রেজাল্ট। নাম্বার ওয়ানের মধ্যে 10 আছে, নাম্বার টু এর মধ্যে 20 আছে, আর রেজাল্ট বলে একটা ভেরিয়েবল আছে যার মধ্যে কিন্তু কিছু নেই, ব্ল্যাঙ্ক আছে। এবার তারপরে কন্ট্রোলটা আসছে পরের লাইনে, রেজাল্ট ইকুয়ালস টু সাম অফ নাম্বার ওয়ান কমা নাম্বার টু। যখন এই ফাংশন কল পাচ্ছে কম্পাইলার, তখন ও কিন্তু এখন এই পার্টিকুলার লাইন থেকে জাম্প করবে সেই ফাংশনের কাছে যেখানে ফাংশনটা ডিফাইন করা আছে। তখন এ কিন্তু এখান থেকে পার্টিকুলার জাম্প করলো কোথায়, না ফাংশন ডেফিনেশনের কাছে গিয়ে। এখন প্রথমেই ডেফিনেশন কাছে তোমার জাম্প করার পর প্রথমে চেক করছে যে এখানে তুমি যে নামে ফাংশনটাকে কল করেছো, তুমি কি ডিফাইন করার সময় কি সেই নামটা দিয়েছো, নামটা কি ম্যাচ করছে ফাংশন
নেমটা ম্যাচ করছে, ইয়েস ফাংশন নেমটা ম্যাচ করছে। তারপরে ও ম্যাচ করায় যে তুমি ফাংশনটা কল করার সময় কতগুলো প্যারামিটার তুমি পাস করেছো, দুটো, নাম্বার ওয়ান নাম্বার টু। আর তুমি ফাংশনটা ডিফাইন করার সময় তুমি কতগুলো প্যারামিটার তুমি ডিফাইন করেছো, না দুটো, এ আর বি, সেটাও ম্যাচ করলো। এবারও ম্যাচ করায় যে সাম ফাংশনকে কল করার সময় যে দুটো প্যারামিটার পাস করা হয়েছে তারা কি টাইপের, না তারা ইন টাইপের। তারা ইন টাইপের, দেখো নাম্বার ওয়ান ইন টাইপের, নাম্বার টু ইন টাইপের। তখন আবার চেক করে যে সামকে যখন তুমি ডিফাইন করেছো তখন তুমি যে দুটো প্যারামিটার তুমি ব্যবহার করেছো তার টাইপটা কি, না তার টাইপটা হচ্ছে ইন্টিজার। তো এত কিছু কিন্তু ম্যাচ হয় প্রথমে, তারপরে সেই পার্টিকুলার ফাংশনটা ইনভোক হয় বা এক্সিকিউট হয়। তাহলে এই যে আমি ফাংশনের নামের সাথে ফাংশনের নামটা চেক করলো কম্পাইলার ফার্স্ট, তারপরে চেক করলো নাম্বার অফ প্যারামিটার, তারপরে চেক করলো টাইপ অফ দ্য প্যারামিটার। তাহলে এই নেম অফ দ্য ফাংশন, টাইপ অফ দ্য প্যারামিটার, নাম্বার অফ দ্য প্যারামিটার, এটাকে বলা হয় ফাংশন সিগনেচার। তাহলে ফার্স্টে কিন্তু ফাংশন সিগনেচার কিন্তু ফার্স্টে ম্যাচ হয়। তাহলে এখন সবকিছু ম্যাচ সাকসেসফুল। এবার ম্যাচ যখন সাকসেসফুল তখন এই নাম্বার ওয়ানের ভ্যালুটা গিয়ে অ্যাসাইন হবে এর মধ্যে। নাম্বার ওয়ানের মধ্যে 10 আছে, তো এখন এর মানটা কিন্তু 10 হয়ে গেল। আর নাম্বার টু এর মধ্যে 20 আছে, এখন নাম্বার টু কিন্তু অ্যাসাইন হচ্ছে বি এর মধ্যে। অতএব এ ভ্যালু পেলো 10 আর বি কিন্তু ভ্যালু পেলো 20। এখন আমার এই কোডটা ইনভোক হবে। তারপরে কি আছে, ইন্টিজার সি, একটা ভেরিয়েবল মেমোরিতে 2 বাইট বা 4 বাইট স্পেস অকুপাই করলো সি। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এর মধ্যে আমার 10 আছে, বি এর মধ্যে 20 আছে, তাহলে এখন সিটা কত হয়ে গেল, 30। 30 হওয়ার পর তাহলে এই কোডটাও এক্সিকিউট করলো। তারপর কি করছি, রিটার্ন সি। এখন সাম ফাংশন কিন্তু সিটাকেও রিটার্ন করে দিচ্ছে, কাকে, না কলিং ফাংশনকে। ওকে, যে ফাংশনটা মানে যেখান থেকে কল হয়েছে আমার সাম ফাংশনটা, ও তাকে রিটার্ন করছে। অতএব আমার এই রিটার্ন সি মানে তোমার রিটার্ন 30, সেই রিটার্ন 30টা কিন্তু এখন এই ফাংশন কলের জায়গায় কিন্তু 30টা রিপ্লেস হয়ে গেল। তাহলে এখন এই 30টা গিয়ে তোমার তাকে ক্যাচ করতে আমরা কি নিয়েছি, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি। তো সেই রেজাল্টের মধ্যে কিন্তু 30টা আমার স্টোর হয়ে গেল। তাহলে আমার যখনই রিটার্ন সি পাচ্ছে তখন কিন্তু ফাংশনের কন্ট্রোলটা কিন্তু রিটার্ন সি পাওয়ার পর দেখো ফাংশনটা শেষ, তখন সে কিন্তু আবার ব্যাক করে ফিরে আসছে যেখান থেকে কল হয়েছিল সেই জায়গাতে কিন্তু আবার ফিরে আসছে। অর্থাৎ 30টা কি আমার রেজাল্টের মধ্যে অ্যাসাইন হলো। এবার কন্ট্রোলটা তোমার তার পরের লাইনে আসছে, প্রিন্টএফ সাম অফ দ্য টু নাম্বারস ইকুয়ালস টু রেজাল্ট, আমাকে দেখাচ্ছে সাম অফ দ্য টু নাম্বারস ইকুয়ালস টু 30। তারপরে তোমার রিটার্ন 0 করে আমার প্রোগ্রামটা তোমার শেষ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার এক্সিকিউশন সিকোয়েন্স, যে কি করে আমার প্রোগ্রামে যদি কোনো ফাংশন থাকে তাহলে আমার প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে। ওকে, আমি যতবার ফাংশন কল করব ততবার কিন্তু কন্ট্রোলটা আমার সেই পার্টিকুলার ফাংশনের কাছে জাম্প করবে, জাম্প করে সেই ফাংশনটাকে ইনভোক করবে, এক্সিকিউট করে আবার ব্যাক করে ফিরে আসবে মেন প্রোগ্রামে যেখান থেকে আমি কল করেছি। এবার এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে আমি ফাংশনটা কল করার সময় আমি দুটো প্যারামিটার পাস করেছি, একটা নাম্বার ওয়ান, একটা হচ্ছে নাম্বার টু। তাহলে ফাংশন কল করার সময় যে প্যারামিটার বা যে আর্গুমেন্ট, যাকেই প্যারামিটার বলা হয় তাকে আবার বলা হয় আর্গুমেন্ট, এটা মাথায় রাখবে। তাহলে এই যে নাম্বার ওয়ান আর নাম্বার টু যে দুটো আর্গুমেন্ট আমি পাস করেছি বা যে দুটো প্যারামিটার আমি পাস করেছি ফাংশন কল করার সময়, তো তাদেরকে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। এগুলোকে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। ওকে, আর ফাংশন যখন ডিফাইন করেছি তখন ডিফাইন করার সময় আমি যে দুটো প্যারামিটারকে ব্যবহার করেছি, একটা হচ্ছে ইন্ট এ, একটা হচ্ছে বি। তাহলে এই এ আর বি কে বলা হয় ফর্মাল প্যারামিটার, এই দুটোকে বলা হয় ফর্মাল প্যারামিটার। তাহলে দু রকমের প্যারামিটার কিন্তু সি এর ফাংশন সাপোর্ট করে, একটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট, একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্ট। তুমি তাহলে অ্যাকচুয়াল কখন ব্যবহার করা হয়, না যখন ফাংশন কল করা হয়। আর ফর্মাল প্যারামিটার কখন ব্যবহার করা হয়, না যখন ফাংশনটাকে তোমার ডিফাইন করা হয়। তো এখানে এটা একটা কনসেপ্ট ছিল, যে কনসেপ্টটা আমি এখানে বললাম। তো এবার যদি আমি ফাংশন দিয়ে আরো ডিফারেন্ট প্রোগ্রামিং করতে চাই তো তখন আমরা করতে পারবো। এখন এই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু আমরা প্রোগ্রামিংটা করতে পারবো, যে কোনো প্রোগ্রামিং ফাংশন দিয়ে কিন্তু আমরা পারফর্ম করতে পারবো, সেই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বেসিক ফাংশনের কনসেপ্টটাকে রিক্যাপ করতে পারলাম, বা যারা জানি বা যারা জানি না তারা বুঝতে পারলাম যে এতদূর পর্যন্ত কনসেপ্টটা যতটা আমি এখন পর্যন্ত বললাম। এবার আমরা রিকার্শনে ঢুকবো। এতদূর পর্যন্ত কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত ওকে। তো এবার এই কনসেপ্টটা দেখার পরে এবার আমরা আহ, একটা একটা সিম্পল প্রবলেম আমি সলভ করব এই ফাংশন দিয়ে।
কিরকম প্রবলেম? না আমি তোমাকে বলছি যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য factorial of a number by using function, by using user defined function বা by using function। আমরা user defined function দিয়ে factorial of a number আমরা ফাইন্ড আউট করব। তার জন্য একটা কনসেপ্ট আমরা দেখব এখানে। আবার এই ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বারটা আমরা প্রথমে ফাংশন দিয়ে পড়ব, তারপরে এই ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বারটা আমরা রিকার্শন দিয়ে বের করব। তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমার ফাংশন ব্যবহার করে মানে ফাংশন দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আর রিকার্শন দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই কনসেপ্টটা কিন্তু আমরা একটা কম্পারেটিভ স্টাডি করব। দেন তারপরে রিকার্শনটা স্টার্ট করব। তো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমি এখানে যে ফাংশন দিয়ে আমি যে প্রোগ্রামটা আমরা সবাই জানি, আমরা এটাকে ফাংশন দিয়ে পারফর্ম করব। আমরা সবাই ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার আমরা বের করতে পারি। সেখানে আমাদের বেসিক্যালি একটা লুপের কনসেপ্ট দরকার লাগে, তাই না? একটা ফর লুপ বা হোয়াইল লুপের কনসেপ্ট দরকার লাগে। আর আমি এখানে তোমার প্রোগ্রামটা তোমার যেভাবে করব, আমি প্রথমে কিন্তু ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে আমি প্রথমে ডিফাইন করে নেব। আমি তাহলে আমাকে আর ডিক্লারেশনটা করতে হবে না, তাই না? আমি আগে বলছিলাম যে দুরকমভাবে ফাংশন দিয়ে প্রোগ্রাম করা যায়। তো আমি প্রথমে তোমার এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা এইভাবে কাজটা আমরা করছি। ইন্ট ফ্যাক্টোরিয়াল বলে একটা ফাংশন নিলাম, তার মধ্যে একটা প্যারামিটার নিচ্ছি তোমার ইন্টিজার n, যার ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে চাইছি। ঠিক আছে? তো এখানে তোমার যেভাবে ফ্যাক্টোরিয়ালটা তোমার ক্যালকুলেট হয়, আমাকে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য দেখো আমরা সবাই জানি যে ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবল নিতাম। ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 আর আই বলে একটা ভেরিয়েবল থাকতো। আইটা কিন্তু ফর লুপের জন্য ব্যবহার করা হবে। আমি এবার n এর মধ্যে আমার নাম্বার আছে যে আমি কার ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি, 5 না 6 না 7 কার ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি। আমি এবার একটা ফর লুপ এখানে লিখতাম আমরা যে ফর i ইজ ইকুয়াল টু 1, i লেস দেন অর ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। আমার এখানে আইটা 1 থেকে আপ টু n পর্যন্ত ঘুরবে। n মানে হচ্ছে তুমি যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছো। এবার সেখানে আমরা কি করতাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই। আমরা এখানে ফ্যাক্টোরিয়ালটা তোমার কিন্তু এইভাবে বের করতাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই। দিয়ে ফরটাকে শেষ করে দিয়ে আমার এই ফরটা ঘোরা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ফ্যাক্টের মধ্যে আমরা ওই ফ্যাক্টোরিয়াল ভ্যালুটাকে আমরা পেয়ে যাব। আমি এবার এই ফরের বাইরে গিয়ে আমি কি করছি, রিটার্ন ফ্যাক্ট। রিটার্ন ফ্যাক্ট, কারণ আমি এখন আমাকে যে কল করবে, যে ফাংশনটাকে কল করবে, তাকে তো রিটার্ন করতে হবে রেজাল্টটাকে। তাহলে ফ্যাক্টের মধ্যে রেজাল্টটা আছে, এখন আমি রিটার্ন ফ্যাক্ট করে এবার ফাংশনটাকে শেষ করে দিলাম। এই হচ্ছে আমার ফাংশনটা হয়ে গেল, ফ্যাক্টোরিয়াল ফাংশনটা হয়ে গেল। আমি এবার মেন ফাংশনটা লিখব। আমি এবার লিখছি ইন্ট মেন। মেনের মধ্যে এখন জাস্ট ভ্যালু দিয়ে আমরা কল করব যে কার ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি। আমি এখানে তোমার দেখো একটা ইন্টিজার রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিলাম। ইকুয়ালস টু আমি একবারে কল করে দিচ্ছি ফাংশনটাকে। ফাংশনের নাম কি, ফ্যাক্টোরিয়াল। আমি রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটের মধ্যে পাস করলাম 5। আমি এই 5টাকে ইউজারের কাছ থেকে ইনপুট দিয়ে কোনো ভেরিয়েবলের মধ্যে রেখে তাকেও পাস করতে পারতাম। তাহলে এখন কি করেছি, ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ 5। তো আমাকে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে তখন এই ফাংশনটা কল হবে, তখন এই 5টা গিয়ে n এর মধ্যে স্টোর হবে, তাহলে তখন 5-এর ফ্যাক্টোরিয়াল বেরোবে। আমরা কিভাবে বেরোচ্ছে আসছি। দিয়ে আমি এখন এখানে মেন ফাংশনের মধ্যে যখন রেজাল্টটা যখন পেয়ে গেলাম, আমি প্রিন্টএফ করে বলছি যে ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইকুয়ালস টু বা ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, কমা দিয়ে আমি এখানে তোমার ডিসপ্লে করছি রেজাল্টটাকে। দেন রিটার্ন 0 করে আমি আমার মেন প্রোগ্রামকে শেষ করে দিলাম। আমার কিন্তু প্রোগ্রাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই প্রোগ্রামটা যখন আমি কল করেছি ফ্যাক্টোরিয়াল অফ 5, যে ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ 5, তাহলে আমার এখন কন্ট্রোলটা তার মানে শিফট করবে ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে, তাই না? যেখানে ডিফাইন করা আছে আমার ফাংশনটা। এবার এই ফার্স্টে গিয়ে তোমার চেক হবে, তার সিগনেচার তোমার চেক করবে যে নামের সাথে তোমার নামটা মিলছে কিনা, নামটা ম্যাচ করছে, নাম্বার অফ প্যারামিটার ম্যাচ করছে, টাইপ অফ দ্য প্যারামিটার ম্যাচ করছে। কারণ 5টাও ইন্টিজার ভ্যালু আর এনটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভেরিয়েবল, তাই তো? অতএব এই 5 গিয়ে এখন কার মধ্যে স্টোর হবে, না এন এর মধ্যে গিয়ে 5 স্টোর হবে, হবে তো? এবার ইন্ট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, এখন ফ্যাক্টের ভ্যালুটা 1 ইনিশিয়ালি, আর আই হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এবার ফার্স্টে দেখো এই ফর লুপটা ঘুরবে এক আই 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আইটা একবার 1 হবে, আইটা তার পরের বারে 2 থাকবে, তারপরে বারে আইটা 3 থাকবে। আর প্রত্যেকবার দেখো আমার প্রথমবারে ফ্যাক্টের মানটা 1, আর প্রথমবারে তো আয়ের মানটাও তো 1, তাহলে 1 × 1 করে আমরা 1 পাচ্ছি। তারপরে ফরটা আমার আবার যখন ঘুরছে তখন আইটা বেরো কত হচ্ছে 2,
তখন দেখো আমার প্রিভিয়াস ফ্যাক্টটা হচ্ছে 1 আর এখানে আইটা হচ্ছে 2, তাহলে তোমার 2 পেলাম। তারপরে দেখো আইটা বেড়ে কত হচ্ছে না 3, তখন দেখো প্রিভিয়াস ফ্যাক্টটা হচ্ছে 2 আর দেখো আইটা হচ্ছে 3, মানে কত পাচ্ছি 6। তারপরে দেখো আইটা বেড়ে তোমার হচ্ছে 4, কারণ 4 লেস দেন ইকুয়ালস টু 5, এখনো কন্ডিশনটা ট্রু আছে। তাহলে আমার দেখো 6 ইন্টু 4 মানে তোমার পাচ্ছি 24। আর তারপরে বার যখন যাচ্ছে তখন দেখো আয়ের মানটা বেড়ে কত হচ্ছে 5, তখন দেখো 5 লেস দেন অর ইকুয়ালস টু 5, আমার এনটা তো 5, তাহলে আমার কিন্তু লাস্ট টাইম কন্ডিশনটা ট্রু। তখন দেখো 24 হচ্ছে প্রিভিয়াস ফ্যাক্টের ভ্যালু, আর এখন আইটা হচ্ছে 5, তার মানে কত হচ্ছে তোমার হচ্ছে 120। তারপরে যখন আই যখন বেড়ে যখন 6 হয়ে গেল, তখন দেখো 6 লেস দেন ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ফলস। তাহলে আমার কিন্তু ফরটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। ফ্যাক্টের মধ্যে কি ভ্যালু আছে না 120 আছে। আমি ফর থেকে আমাকে বাইরে বের করে দিল, আমি কি করছি রিটার্ন 120। সেই রিটার্ন 120 টাকা আমি কার মধ্যে ক্যাচ করেছি, রেজাল্টের মধ্যে ক্যাচ করেছি। তাহলে যখনই রিটার্ন ফ্যাক্ট পাচ্ছি, যখন ফাংশন যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু কন্ট্রোলটা কিন্তু ব্যাক করে আবার ফিরে আসছে এই লাইনে, দিয়ে আমার এই রেজাল্টটা 120 টাকা তোমার স্টোর করছে কার মধ্যে, রেজাল্টের মধ্যে। তাহলে এখন কিন্তু রেজাল্টের মধ্যে কিন্তু 120 আছে। আমি তারপরে কি করেছি, পরের লাইনে প্রিন্টে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার ইকুয়ালস টু রেজাল্ট, আমাকে দেখাচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার ইকুয়ালস টু 120। তাহলে এই কোডটার আমাকে আউটপুট দেখাচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার ইকুয়ালস টু 120। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বাই ইউজিং ফাংশন। ওকে, আমি কেন করলাম তার পারপাসটা আমরা বুঝবো। আমরা এবার রিকার্শন শুরু করবো, কারণ সেখানে গিয়ে আমরা কিন্তু রিকার্শন দিয়ে, হ্যাঁ। হুম, ফ্যাক্টোরিয়ালের ফল লুপটা বেশ, বেশ আর একবার বলবো ফল লুপটা, ফ্যাক্টোরিয়ালের ফল লুপটা। তা আমি আমি স্পেসিফিক্যালি আমরা সবাই শীতে পড়েছি। তো ফল লুপটা আমি একবার মানে সেপারেটলি আমি এখানে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। আই লেস দেন অর ইকুয়ালস টু, আমি এখানে কি নিয়েছিলাম, এন নিয়েছিলাম, আই প্লাস প্লাস, এখানে কি করেছিলাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই। এই হচ্ছে আমার ফল লুপ। এনটা হচ্ছে আমার 5, আমি অ্যাজিউম করে নিয়েছি, আর আই বলে একটা ভেরিয়েবল আমি ধরে নিয়েছি আগে থেকে, তাই তো, এই আমার অ্যাজাম্পশন। তাহলে এন এর ফ্যাক্টোরিয়াল মানে আমি 5-এর যদি ফ্যাক্টোরিয়াল বের করি, তার মানে সেটা মানে কি বোঝায়, যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এটা হচ্ছে আমার 5-এর ফ্যাক্টোরিয়াল, তাই তো। এটা আমাকে তার মানে আমাকে বারবার নাম্বারগুলোর মধ্যে মাল্টিপ্লাই করতে হবে আপ টু 5 পর্যন্ত। তো সেই কাজটাই আমরা এখানে করব। সেই কাজটাই আমি এখানে করেছি। কিভাবে করেছি না, প্রথমে আইটা কত 1, আমার এনটা এখানে দেখো 5, তো তাহলে এনটা আমার এখন 5 দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি এনটাকে, এনটা হচ্ছে 5। আই 1 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ট্রু। ফ্যাক্টের মধ্যে আমি ইনিশিয়ালি এখানে ফ্যাক্টের মধ্যে 1 স্টোর করে নিয়েছি, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন ফ্যাক্টের মানটা 1, আর আমার আইটা প্রথমবার কত 1, তাহলে 1 ইন্টু 1 করে ফ্যাক্টের মান কত পেলাম 1। প্রথমবার ফরটা ঘুরলো আমার, প্রথমবার পরে আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু আমার ফ্যাক্টটা 1 হলো। তারপর তো আবার পরে কাছে আসছে, এসে কোথাও হচ্ছে ইনক্রিমেন্ট করছে আই প্লাস প্লাস করে, আইটা কত হয়ে গেল 2। তো 2 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা আবার ট্রু আছে, আবার ঢুকলো। তাহলে আগেকার ফ্যাক্টের ভ্যালু কত 1, আর আইটার ভ্যালু কত এখন না 2, তাহলে এখন ফ্যাক্টের ভ্যালু কত হয়ে গেল 2। আবার গেল ফরের কাছে, আইটা বেড়ে কত হচ্ছে না 3, 3 লেস দেন অর ইকুয়ালস টু 5, আবার কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো ফরের ভিতরে। আমার ফ্যাক্টের ভ্যালু প্রিভিয়াসলি কত হয়ে আছে 2, এখন আয়ের মান কত না 3, তাহলে 2 ইন্টু 3 করে কত হয় 6। আবার গেল ফরের কাছে, আইটা বেড়ে কত হচ্ছে 4, 4 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো। প্রিভিয়াস ফ্যাক্টটা হচ্ছে 6, আর এখন আইটা হচ্ছে 4, তাহলে কত হয়ে গেল 24। আবার গেল ফরের কাছে, আইটা বেড়ে কত হচ্ছে 5, 5 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো ভিতরে, ফরের ভিতরে। আমার প্রিভিয়াস ফ্যাক্টের ভ্যালু কত হয়ে আছে 24, ইন্টু এখন আয়ের মান কত 5, তাহলে কত হয়ে গেল ফ্যাক্টর ভ্যালুটা এখন 120। আবার গেল ফরের কাছে, এটা বের হচ্ছে 6, 6 হওয়ার পর যখন চেক করছে 6 লেস দেন অর ইকুয়ালস টু 5, আমার কন্ডিশনটা ফলস, তাহলে আর ফরের মধ্যে ঢুকছে না। কিন্তু ফ্যাক্টের মধ্যে আমার ফাইনাল ভ্যালু কি স্টোর হয়ে আছে 120, আমি তারপরে কি করেছি রিটার্ন ফ্যাক্ট করে দিয়েছি তারপরের লাইনে। ওকে, বুঝতে পারলাম। হ্যাঁ, তো এইভাবে আমার ফ্যাক্টোরিয়াল কাজ করছে। তো এবার আমি রিকার্শনের কনসেপ্টে আমরা এবার আসবো, রিকার্শনের কনসেপ্টে আমরা এবার আসবো। ওকে, তারপরে রিকার্শন দিয়ে আমার প্রথম প্রবলেম যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বাই ইউজিং রিকার্শন। তো চলো এবার আমরা রিকার্শনের কনসেপ্টে ঢুকছি।
আমরা পপুলার দুটো প্রবলেম সলভ করব রিকার্শন দিয়ে। একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, আর একটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ওকে, এই দুটো প্রবলেম কিন্তু আমরা সলভ করব আজকে রিকার্শন দিয়ে। খুব মানে মানে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট রিকার্শন, কিন্তু বুঝতে হবে রিকার্শনের কনসেপ্ট বুঝতে হবে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু তোমার রিকার্শনটা কিন্তু অ্যাসোসিয়েটেড। কেন অ্যাসোসিয়েটেড তোমার সেই কারণটা আমি বলবো। কারণ কম্পিউটার সায়েন্সে রিকার্শন হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। রিকার্শন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কম্পিউটার সায়েন্সে। আমরা মানে ম্যাক্সিমাম অ্যালগোরিদমগুলোকে বা মেনি অফ দ্য অ্যালগোরিদম ক্যান বি বেস্ট ডেসক্রাইবড ইন টার্মস অফ রিকার্শন। আমরা অনেক কমপ্লেক্স প্রবলেম দেখব, যে কমপ্লেক্স প্রবলেমগুলোকে হয়তো যদি আমরা গতানুগতিক নিয়মে যদি সলভ করার চেষ্টা করি, তো সেটা হয়তো সলভ করতে আমাকে আমাকে হয়তো অনেক সেটা কমপ্লেক্স হয়ে যাবে বা অনেক টাফ হয়ে যাবে। কিন্তু সেই প্রবলেমগুলো যদি আমরা রিকার্শন দিয়ে সলভ করতে পারি, খুব সহজে কিন্তু সেই কমপ্লেক্স প্রবলেমগুলোকে আমরা খুব সহজে সলভ করে বেরিয়ে যেতে পারবো। ওকে, তো তার জন্য আমাদেরকে রিকার্শন মানে জানতে হবে। আর এই রিকার্শনকে আমি আবার কম্পিউটার সায়েন্সে একটা পাওয়ারফুল টুলসও বলতে পারি। এটা একটা পাওয়ারফুল টুলস। এবার রিকার্শন আমাদের প্রোগ্রামিং টেকনিকে রিকার্শন মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যখন আমার কোনো ফাংশন নিজে নিজেকে কল করবে, সেটা আইদার ডিরেক্টলি হতে পারে বা সেটা ইনডাইরেক্টলি হতে পারে। আমার প্রবলেমের একটা মানে ছোট্ট একটা ইনস্ট্যান্সকে সলভ করার জন্য যদি কোনো ফাংশন নিজে কল করে নিজেকে, তখন সেই প্রোগ্রামিং টেকনিক বা সেই প্রসেসটাকে আমরা বলবো রিকারশন। তাহলে রিকারশন জানবার আগে প্রথমে জানতে হবে আমার রিকার্সিভ ফাংশন কাকে বলে। তো রিকার্সিভ ফাংশনের মধ্যে কিন্তু সেই ফাংশনের কনসেপ্ট কিন্তু আসলো। তার জন্য আমরা কিন্তু ফাংশন পড়েছি, কারণ রিকারশন কিন্তু ফাংশন ছাড়া কিন্তু পসিবল নয়। আমাকে ফার্স্ট জানতে হবে রিকার্সিভ ফাংশন কাকে বলে। ধরে নাও আমার কাছে একটা ফাংশন আছে, সাপোজ ইন্টিজার অ্যাড বলে একটা ফাংশন আছে। অ্যাড ফাংশন, এটা একটা অ্যাড ফাংশন। তার মধ্যে ধরো কিছু কোড আছে, অ্যাড ফাংশনের মধ্যে বডি আছে। সেই বডির মধ্যে আবার দেখা যাচ্ছে যে ওই ফাংশনের মধ্যে আবার কল করা হয়েছে একটা ফাংশনকে, যেটা হচ্ছে আবার কি না ওই ফাংশনটাই আবার কল করা হয়েছে। ধরুন আবার কিছু কোড আছে, এবার এবার অ্যাড ফাংশনটা শেষ করা আছে। অ্যাড ফাংশনটা তোমার শেষ করা আছে। তাহলে এখানে আমার আমি কোন ফাংশনটাকে ডিফাইন করতে গেছি, না অ্যাড ফাংশন। সেই ফাংশনের মধ্যে আমার কিছু কোড আছে, তার সঙ্গে কিন্তু এটাও রয়েছে যে আমার অ্যাডের মধ্যে আবার অ্যাডকে আমি কল করেছি, তাই তো? তাহলে আমি বলতে পারি যে হোয়েন আ ফাংশন কল ইটসেলফ, তাহলে এখানে এই অ্যাড ফাংশন সে কিন্তু কল করছে ইটসেলফ, নিজেকে কল করছে। তাহলে কল ইটসেলফ, সে কিন্তু নিজেকে কল করছে। দেখো ডিরেক্টলি কল করছে, সেই ফাংশন তার মধ্যে ঢুকে সে ডিরেক্টলি কল করছে অ্যাড ফাংশনকে। তো এবার এই অ্যাডকে যদি কতবার কল করবে, 10 বার না 50 বার না ইনফাইনাইট নাম্বার অফ টাইমস, তার কিন্তু একটা কন্ডিশন থাকতে হবে যে অ্যাডের মধ্যে অ্যাড ফাংশনটা কতবার কল হবে, তার জন্য কিন্তু একটা কন্ডিশন থাকতে হবে। সেই কন্ডিশনটাকে বলা হয় বেস কন্ডিশন বা বেস ক্রাইটেরিয়া। বেস কন্ডিশন বা বেস ক্রাইটেরিয়া, যার উপরে বেস করে আমার ওই ফাংশনের ভেতরে আমার ওই সেম নামের ফাংশনটা কিন্তু বারবার কল হবে। যদি এটা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কল হতো, তাহলে কিন্তু সেটা রিকার্সিভ ফাংশন বলতে পারতাম না সেই সেই সেন্সে, বা তাকে আমরা রিকার্শনও বলতে পারতাম না। কিন্তু যদি আমার এটা বেস কোনো কন্ডিশন থাকে বা একটা বেস ক্রাইটেরিয়া থাকে, যার উপরে বেস করে আমার ফাংশনটা তো 10 বার কল হবে অ্যাড ফাংশনটা, বা 20 বার কল হবে বা 50 বার কল হবে। এটা কিন্তু একটা ফাইনাইট যেন নাম্বার থাকে যে কতবার কল হবে। কিন্তু যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস হয়, তাহলে সেটা কিন্তু রিকার্শন বলতে পারবো না। তাহলে যখন কোনো ফাংশন নিজে নিজেকে কল করছে, তখন এই ফাংশনটাকে এখন বলা হয় রিকার্সিভ ফাংশন। ওকে, এটা কিন্তু এখন রিকার্সিভ ফাংশন। ওকে, এবার রিকার্শন কিন্তু কোনো ফাংশন নয়, রিকার্শনটা হচ্ছে একটা প্রসেস বা প্রোগ্রামিং একটা টেকনিক। ওকে, তাহলে আমি এখন রিকার্শনকে ডিফাইন করছি। রিকার্শনটা হচ্ছে একটা প্রোগ্রামিং টেকনিক বা একটা প্রসেস, প্রোগ্রামিং টেকনিক বা একটা প্রসেস বলতে পারো, যা খুশি, প্রোগ্রামিং টেকনিক্স অর প্রসেস। যে প্রসেসটা ফলো করে বা যে টেকনিকটা ফলো করে, মানে বাই হুইচ আ ফাংশন কল ইটসেলফ আইদার ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। তাহলে আমরা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি কল করতে পারি সেম ফাংশনের মধ্যে আবার সেম ফাংশনকে। তাহলে সেটা কিন্তু কোনো একটা প্রবলেমের একটা ইনস্ট্যান্স বা প্রবলেমের মধ্যে একটা পার্ট,
সেই পার্টটাকে সলভ করার জন্য। ওকে, তো তখন তাকে আমরা বলবো রিকার্শন। ওকে, তার মানে আমরা একটা প্রবলেমকে যদি সিমিলার কিছু সাব প্রবলেমে ডিভাইড করতে পারি, আবার হয়তো ওই সিমিলার যে সাব প্রবলেমগুলো হয়তো আমার সলভ হবে হয়তো একই লজিক দিয়ে, তখন সেই সিচুয়েশনে কিন্তু আমরা রিকার্শন ব্যবহার করব। ওকে, আমার একটা প্রবলেম আছে, ধরুন একটা বড় প্রবলেম আছে, তাকে আমি হয়তো কতগুলো স্মলার সাব প্রবলেমে ডিভাইড করলাম। আমি এবার এটাও দেখতে পাচ্ছি যে আমার এই প্রত্যেকটা সাব প্রবলেম হয়তো একই টাইপের লজিক দিয়ে হয়তো সলভ করা যাবে, তখন সেই পারপাসে আমরা কিন্তু রিকার্শনটাকে আমরা ব্যবহার করব। যদি আমি পারপাস আসবো কোন পারপাসে রিকার্শন ব্যবহার করা হয়। তাহলে এবার যদি আমি রিকার্শনের একটা ছোট্ট একটা কনসেপ্ট তোমাকে বলি, ধরো না হয়তো ইন্ট মেন ফাংশন আছে, ইন্ট মেন ফাংশন আছে। তো মেন ফাংশনের মধ্যে ধরো না আমার এখানে একটা প্রিন্টএফ বলে একটা মেসেজ লেখা আছে, যে যে আজকে তোমার ধরো না হয়তো মহালয়া, আজকে আমি হয়তো বলছি যে শুভ মহালয়া, একটা মেসেজ লেখা আছে এখানে। এবার আমার এখানে মেসেজটা লেখার পর আমি এখানে গিয়ে দেখতে পেয়েছি যে আমি আবার মেন ফাংশনকে আমি আবার কল করছি, মেনটাকে এখানে রিটার্ন 0 করে মেনটাকে শেষ করে দিয়েছি। এই আমার একটা প্রোগ্রাম, ইন্ট মেন প্রিন্টএফ একটা মেসেজকে ডিসপ্লে করেছি, তারপরে আমি আবার মেনকে কল করছি, দেখো রিটার্ন 0 করেছে। তাহলে আমাকে বলতে পারবে যে এই মেসেজটা, এই মহালয়া মেসেজটা আউটপুট স্ক্রিনে কতবার ডিসপ্লে করবে? আমার এই মহালয়া মেসেজটা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু ডিসপ্লে করবে। তাহলে এটা কিন্তু রিকার্শন নয়। কারণ আমি যদি এখানে ডিফাইন করতাম যে আমার এই প্রিন্টেড মেসেজটা 10 বার বা 50 বার বা 100 বার বা 1000 বার বা 50,000 বার ডিসপ্লে করবে, তখন সেটা কিন্তু একটা, তার কিন্তু যদি একটা বেস কন্ডিশন থাকতো, তখন কিন্তু সেই প্রসেসটাকে আমি বলতে পারতাম রিকার্শন। এখানে মেনটা অবশ্যই রিকার্সিভ ফাংশন, কিন্তু রিকার্সিভ ফাংশন হলেও তার কিন্তু কোনো বেস কন্ডিশন নেই। তাহলে কিন্তু বারবার আমার এই মেন ফাংশন বারবার কল হবে, তার কিন্তু কোনো টার্মিনেটিং কোনো কন্ডিশন নেই, বা কোনো বেস কন্ডিশন নেই, বা কোনো এক্সিট কোনো ক্রাইটেরিয়া নেই। ও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু প্রত্যেকবার ঢুকছে মেনের ভেতরে প্রিন্টে মহালয়া, আবার আসছে মেন ফাংশন কল, আবার কিন্তু কন্ট্রোলটা ব্যাক করছে আবার মেনের কাছে, আবার মেন ফাংশনের মধ্যে ঢুকছে, আবার প্রিন্টে করছে মহালয়া, আবার কিন্তু মেন ফাংশন কল, আবার কিন্তু মেন ফাংশন জাম্প করছে। ওকে, তাহলে বেস কন্ডিশন না থাকলে কিন্তু সেটাকে আমরা রিকার্শন বলতে পারি না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ দ্য রিকার্শন, যে হোয়াট ইজ রিকার্শন। না, রিকার্শন ইজ আ প্রসেস অর প্রোগ্রামিং টেকনিক বাই হুইচ আ ফাংশন কল ইটসেলফ, তখন তাকে আমি বলছি রিকার্শন, সেই প্রসেসটাকে আমি বলছি রিকার্শন। ওকে, এবার এই রিকার্শনে কিছু পারপাস আছে। কি পারপাস? না, আমরা কয়েকটা পারপাস জানবো, যে পারপাস অফ দ্য রিকার্শন। প্রথম পারপাস হচ্ছে যে রিকার্শন একটা কমপ্লেক্স প্রবলেমকে, আমি একটু কি বলছিলাম তোমাদেরকে যে রিকার্শন কোনো কমপ্লেক্স প্রবলেমকে তোমার ডিভাইড করে দেয় কিছু স্মলার সাব প্রবলেমে, তারপর সেই স্মলার সাব প্রবলেমগুলোকে সে বারবার এক্সিকিউট করে সলভ করে, বা সেম লজিক দিয়ে সেটাকে সলভ করে। তার জন্য আমার প্রথম পারপাসটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিওর। খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং প্যারাডিজম বলতে পারো, ডিভাইড অ্যান্ড কনকিওর। এই ডিভাইড অ্যান্ড কনকিওর পলিসি বা প্রোগ্রামিং টেকনিক ফলো করে অনেক অ্যালগোরিদম কাজ করে। তো ডিভাইড অ্যান্ড কনকিওর মানে কি? না, রিকার্শন আমাকে কমপ্লেক্স কোনো প্রবলেমকে ফার্স্টে স্মলার বা ম্যানেজেবল কিছু সাব প্রবলেমে ডিভাইড করে দিচ্ছে, তারপর সেই প্রত্যেকটা যে সাব প্রবলেমগুলোকে ফার্স্টে সলভ করছে, সলভ করার পর তাদের যে রেজাল্টগুলোকে একসাথে কনকিওর করে আমাকে একটা ফাইনাল রেজাল্ট জেনারেট করছে। দ্যাট ইজ আ ডিভাইড অ্যান্ড কনকিওর। ওকে, তাহলে এই টেকনিকটার উপরে বেস করে কিন্তু অনেক অ্যালগোরিদম কাজ করে। আমি যখন শর্টিং সার্চিং পড়বো, তখন সেখানে গিয়ে আমরা কিন্তু এই ডিভাইড অ্যান্ড কনকিওরের কনসেপ্ট আমরা পড়তে পারবো। ওকে, এরকম কিন্তু ডিফারেন্ট প্রোগ্রামিং টেকনিক আছে, যেমন ডিভাইড অ্যান্ড কনকিওর, ওকে, ডাইনামিক প্রোগ্রামিং, হ্যাঁ, গ্রিডি মেথড। ওকে, সব কিন্তু আমরা জানবো যখন আমরা শর্টিং এ যখন ঢুকবো। সেকেন্ড পারপাসটা হচ্ছে যে সিম্পলিসিটি। কেন বলছি সিম্পলিসিটি? না, আমাকে রিকার্শন আমাকে একটা সিম্পলার একটা সলিউশন প্রোভাইড করে কোনো প্রবলেমের রেসপেক্টে। তো যেখানে হয়তো আমাকে রিপিটেটিভ কোনো একটা টাস্ককে বারবার পারফর্ম করতে হচ্ছে, তো সেই রিপিটেটিভ কোনো টাস্কগুলোকে বারবার পারফর্ম করতে হচ্ছে, তা কিন্তু অ্যাকচুয়ালি আমার কিছু সেম প্রবলেমে ডিভাইড করে কিন্তু আমার কাজ করতে পারে আমার রিকার্শন। তো ওটা খুব সিম্পল বা সিম্পলার সলিউশন আমাকে প্রোভাইড করে কোনো প্রবলেমের এগেনস্টে বা কোনো কমপ্লেক্স প্রবলেমের এগেনস্টে। আর নাম্বার 3 হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ ইটারেশন। অ্যাভয়েডেন্স অফ ইটারেশন।
ইটারেশন মানে যাকে আমরা লুপ বলে জানি, সিতে যাকে আমরা লুপ বলি বা সি প্লাস প্লাসে যাকে আমরা লুপ বলি, তাকে বলা হয় ইটারেশন। ওকে, মানে কারণ আমরা ফর লুপ দিয়ে আমরা ইটারেট করতে পারি, আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা ইটারেট করতে পারি, মানে ঘোরাতে পারি বা ঘুরতে পারি, আবার ডু হোয়াইল দিয়ে কিন্তু আমরা ইটারেট করতে পারি। কিন্তু আমি তোমাকে দেখাবো যে যখন আমি রিকার্শনে তোমাকে আমি ইমপ্লিমেন্টেশন দেখাবো, তখন কিন্তু রিকার্শনে কিন্তু আমার কোনো লুপ ব্যবহার হয় না। রিকার্শন কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট, যেখানে কিন্তু কোনো লুপের কনসেপ্ট থাকে না। আমি তোমাকে ফ্যাক্টরিয়াল দেখিয়েছি এখানে লুপ ব্যবহার করে, আমি যখন রিকার্শন দিয়ে যখন ফ্যাক্টরিয়াল করে দেখাবো না, তখন তার মধ্যে কিন্তু কোনো লুপ থাকবে না। কিন্তু তার মানে দেখো যে আমরা লুপ ব্যবহার না করেও আমরা কিন্তু রিকার্শন দিয়ে আমরা সেম টাস্কটাকে কিন্তু বারবার রিপিট করতে পারবো। ওকে, আমরা কিন্তু একই কাজ কিন্তু বা স্মলার সাব প্রবলেমগুলো কিন্তু বারবার আমরা কিন্তু মানে সলভ করতে পারবো, অর্থাৎ অ্যাভয়েডেন্স অফ ইটারেশন। তো তার জন্য এই কনটেক্সটে আমাদের একটা কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইটারেশন অ্যান্ড রিকার্শন। যে ইটারেশন আর রিকার্শনের মধ্যে কি ডিফারেন্স, তার মানে লুপ দিয়ে কোনো প্রবলেম সলভ করা আর কোনো একটা প্রবলেমকে রিকার্শন দিয়ে সলভ করা, দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা পড়বো, সেটা আমরা জানবো যে ডিফারেন্স বিটুইন ইটারেশন অ্যান্ড রিকার্শন। এটা হয়তো আগের বারেও বিটেকে এসেছিল আমার যতদূর মনে পড়ছে, বা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইটারেশন আর রিকার্শনের মধ্যে। আর আরেকটা পারপাসে কথা বলবো, সেটা হচ্ছে যে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং কথাটার অর্থ হচ্ছে যে আমরা আগে আবার ফিরে আসতে পারি। ওকে, ধরে নাও হয়তো কোনো একটা তুমি হয়তো কোনো ট্রাভার্সাল করছো বা কোনো একটা ধরনের প্রবলেমকে সলভ করছো, যেখানে হয়তো তোমার ব্যাক ট্র্যাকিং এর দরকার। তুমি হয়তো একটা স্টেপে চলে গেছো, তুমি আবার হয়তো ব্যাক ট্র্যাকিং করে হয়তো আবার আবার তুমি আগের স্টেপে ফিরে আসতে পারবে। তো এটা বেসিক্যালি অনেক গেমে হয়, অনেক গেমে আমরা আমাদেরকে ব্যাক ট্র্যাকিং করতে হয়। তাহলে রিকার্শনের থ্রু দিয়েও কিন্তু আমরা ব্যাক ট্র্যাকিং করতে পারি। আবার ব্যাক ট্র্যাকিং এর সব থেকে একটা বড় এক্সাম্পল বলতে পারি, যে ধরো হয়তো তুমি হয়তো ওয়ার্ডে কোনো একটা কাজ করছো, এটা কোনো হয়তো লেখা লিখে দিয়েছো, লিখেছো দিয়ে ধরো হয়তো তাকে হয়তো তুমি মুছেও ফেলেছো। এবার তোমার মনে হচ্ছে আমি তো মুছে দিলাম কেন লেখাটা, আমি কি তার মানে কি আমাকে আবার লিখতে হবে? না, তখন তুমি এখানে আনডু করতে পারো। আনডু করলে তোমাকে আবার সেই আগের ব্যাক ট্র্যাকিং করে তোমাকে আগের যে লেখাটা ছিল সেটা কিন্তু আবার চলে আসবে, তাই না? তাহলে এই যে আমি আনডু করছি, ব্যাক ট্র্যাকিং করছি, তাহলে এই আনডু করার সময় তাহলে আমি যে লেখাগুলো লিখেছি সেগুলো নিশ্চয়ই কোথাও স্টোর হয়েছিল, বলে আনডু করলে আমাকে তো আবার সেটা দেখাচ্ছে। আমি যখন ডিলিট করলাম তাহলে মানে সেটা যদি তোমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়নি, তো সেটা নিশ্চয়ই কোথাও স্টোর ছিল, তাহলে সেটা তোমার যেখানে স্টোর থাকে যে ডেটা স্ট্রাকচারের মধ্যে, তার নাম হচ্ছে স্ট্যাক। তো স্ট্যাক তোমাকে লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করে। তাহলে যেটা আমি লাস্টে লিখেছিলাম সেটা কিন্তু এখন ফার্স্ট এখন ওপরে বসে আছে, তুমি যখনই আনডু করছো তখন স্ট্যাক থেকে নিয়ে কিন্তু সেই সিম্বলগুলো তোমাকে ডিসপ্লে করছে পরপর। অতএব আমি স্ট্যাকের কথাটা কেন বললাম এখানে, কারণ রিকার্শনকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্ট্যাক। অতএব আমরা কিন্তু স্ট্যাকের পারপাসটা এখানে দেখবো, যে রিকার্শন কোনো প্রবলেমকে সলভ করতে গেলে আমার স্ট্যাকটা কতটা গুরুত্বপূর্ণ বা স্ট্যাক কিভাবে কাজে লাগছে। দ্যাট ইজ কল্ড ব্যাক ট্র্যাকিং। ওকে, তো ব্যাক ট্র্যাকিং করতেও কিন্তু আমাদের রিকার্শন আমাদের ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে রিকার্শনের বেসিক কনসেপ্ট, যে হোয়াট ইজ রিকার্শন আর হোয়াট আর দ্য পারপাস অফ দ্য রিকার্শন। এবার রিকার্শনের জন্য আমরা ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন অবশ্যই করব রিকার্শন দিয়ে। আহ, আর রিকার্শনের ক্ষেত্রে তোমার একটা কম্পোনেন্ট আছে, রিকার্সিভ ফাংশনের একটা কম্পোনেন্ট, আমি একটু আগে সেটাকে মেনশন করছিলাম, যে বেস কন্ডিশন বলছিলাম তাই না, বা বেস ক্রাইটেরিয়া বলছিলাম। তো তাকে আমি একটু ভালো ভাষায় বলতে পারি যে কম্পোনেন্টস অফ আ রিকার্শন বা রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশনের আমার একটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টের নাম হচ্ছে আমার বেস ক্রাইটেরিয়া বা বেস কেস বা বেস কন্ডিশন, তুমি যা খুশি বলতে পারো। বেস কেস, বেস ক্রাইটেরিয়া বা বেস কন্ডিশন, বা তুমি বলতে পারো টার্মিনেটিং কন্ডিশন, যা খুশি। টার্মিনেটিং কন্ডিশন না হলে তোমার ইনফাইনাইট নাম্বার অফ টাইমস তোমার এক্সিকিউট করবে আমার এই পার্টিকুলার ব্লকটা বা আমার এই পার্টিকুলার স্টেটমেন্টগুলো। তাহলে এই বেস কেস বা বেস কন্ডিশন বা টার্মিনেটিং কন্ডিশন অ্যাকচুয়ালি যে কন্ডিশনটাকে দিয়ে আমরা রিকার্শনটাকে স্টপ করতে পারি। ওকে, তো দ্যাট স্টপ দ্য রিকার্শন, দ্যাট স্টপস দ্য রিকার্শন, যার জন্য কিন্তু আমাদের এই বেস ক্রাইটেরিয়াটা আমাদের দরকার। ওকে, আর যেটা আমাকে প্রিভেন্ট করে যাতে আমার প্রবলেমটা ইনফাইনাইট লুপে না পড়ে যায়, অর্থাৎ প্রিভেন্টস অ্যান ইনফাইনাইট লুপ। আমরা দেখতে পেয়েছি যদি আমার কোনো বেস কন্ডিশন না থাকে তাহলে কিন্তু সেটা আমাদের মানে উইথ লিডস টু দ্য ইনফাইনাইট লুপ, কিন্তু সেই ইনফাইনাইট লুপ থেকে কিন্তু আমাকে প্রিভেন্ট করে কোনটা, যদি আমাদের কোনো বেস কন্ডিশন বা বেস ক্রাইটেরিয়া থাকে। ওকে, আর
এটা হচ্ছে আমাদের কিন্তু কম্পোনেন্ট অফ আ রিকার্সিভ ফাংশন, এবার আমি চলে আসব যে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন ইউজিং রিকার্শন। আমরা এখন যে প্রবলেমটা আমরা দেখব রিকার্শন দিয়ে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন বাই ইউজিং রিকার্শন। ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন বাই ইউজিং রিকার্শন খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে কোনো নাম্বারে যদি আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখো তো আমরা যদি এরকমভাবে কোনো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করতে চাই, আগে যখন আমরা রিকার্শন পড়িনি তখন আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করার সময় দেখেছি যে 1 × 2 × 3 আপ টু ইনটু অফ এন, লাস্টে এন পর্যন্ত আমরা মাল্টিপ্লাই করলে আমার সেটা ফ্যাক্টোরিয়াল বেরিয়ে যায়, যদি আমরা এন এর ফ্যাক্টোরিয়াল বের করি, তাই না? কিন্তু যদি আমি এখানে রিকার্শন দিয়ে যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে কি আমরা যদি এরকমভাবে একটা ফর্মুলা লেখার চেষ্টা করি যে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। এবার আমি এটাকে একটু এক্সপ্লোর করব। n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। ধরো না আমার nটা হচ্ছে 5, আমরা এখন 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, তার মানে তাহলে nটা হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 5-1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে আবার তো আমার দেখো 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে তো আবার তো n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন যদি 4 ফ্যাক্টোরিয়াল বের করি, তাহলে দেখো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি এর জায়গায় তোমার লিখতে পারি কি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আমার 5 তো আছে, ইন্টু আমি 4 ফ্যাক্টোরিয়াল তোমার দেখো ভেঙেছি এখানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আমি দেখো লিখছি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো তোমার কিন্তু দেখো 3 ফ্যাক্টোরিয়াল আসছে, তুমি আবার এটাকে ক্যালকুলেট করো, তাহলে আবার তুমি যদি বের করো 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে তোমার কি আসে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এক কথায় তাহলে তুমি এখন এখানে পুট করতে পারো তো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালটাকে তুমি ভেঙে কি করছো 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো তোমার 2 ফ্যাক্টোরিয়াল আসছে, তাই তো তুমি এখন বের করো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1ই হয়, তাহলে তোমার আলটিমেট তোমার কি আসছে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে দেখো সেই ঘুরে ফিরে দেখো আমরা কিন্তু সেই 120 পাচ্ছি। তাহলে আমি আইদার এরকমভাবে সলভ করতে পারি বা ইউজিং ইটারেশন মেথড বা ফর লুপ দিয়ে আমরা এইভাবে সলভ করেছি। আর যদি আমরা এরকম মেথডকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু এটা হচ্ছে রিকার্সিভ মেথড বা রিকার্সিভ মানে রিকার্শন দিয়ে আমরা কিন্তু কাজটা করছি। আমাদের কোনো লুপ লাগছে না, কিন্তু আমরা বারবার ফাংশনটাকে কল করছি। আমি n ফ্যাক্টোরিয়ালের মধ্যে ঢুকে আমি দেখো আবার কল করছি কিন্তু n-1 ফ্যাক্টোরিয়ালকে, তারপর দেখো আমি আবার কল করছি n-1 ফ্যাক্টোরিয়ালকে, আমি আবার কল করছি n-1 ফ্যাক্টোরিয়ালকে, যতক্ষণ আমার 1 আসছে। তো এইভাবে কিন্তু আমরা রিকার্শনটাকে আমরা কিন্তু মানে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার কিন্তু বের করতে পারি। ওকে, আর এখানে প্রত্যেকবারে এই যে আমি তোমার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল করছি, যে 5টাকে স্টোর করছি 4টাকে স্টোর করছি, এই স্টোরটা কিন্তু হয় বেসিক্যালি স্ট্যাকের মধ্যে। তোমার ফার্স্টে 5 স্টোর হয়, তারপরে 4 স্টোর হয়, তারপরে আবার তোমার 5 4 3 এভাবে কিন্তু স্টোর হচ্ছে আলটিমেট, আবার তোমার 5 4 3 2 স্টোর হচ্ছে, দিয়ে আলটিমেট তোমার এই প্রত্যেকটার মধ্যে কিন্তু মাল্টিপ্লিকেশন হচ্ছে, হওয়ার পর আলটিমেট আমার স্ট্যাকের মধ্যে তোমার 120 স্টোর থাকছে। তার জন্য বলা হয় যে রিকার্শনকে সলভ করার জন্য আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ব্যবহার করি, মানে ও কিন্তু স্ট্যাক ব্যবহার করা হয় রিকার্শনকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবার এই কনসেপ্টটাকে আমরা প্রোগ্রামে আমরা রিপ্লেস করব, বা প্রোগ্রামিং কনসেপ্ট দিয়ে আমরা মানে প্রোগ্রাম দিয়ে আমরা বুঝবো এই কনসেপ্টটাকে, যে কি করে আমরা রিকার্শনটাকে অ্যাচিভ করতে পারি বাই ইউজিং ফাংশন। কারণ রিকার্শন মানে আমার কিন্তু সেখানে ফাংশনের কনসেপ্ট দরকার লাগবে। ওকে, আমরা এটা কি সবাই বুঝতে পারলাম যে কি করে আমি এন ফ্যাক্টোরিয়ালটাকে ক্যালকুলেট করছি এটা থ্রু দিয়ে, এটা সবাই বুঝতে পেরেছি এটা কিভাবে কাজ করছে? হ্যাঁ, এটা কিন্তু রিকার্শনের ফর্মুলা, ঠিক আছে, এটা কিন্তু রিকার্শন, যে এইভাবে কিন্তু রিকার্শন কাজ করছে। এবার আমি তোমাকে দেখাবো যে একটু আগে তো আমরা বলছিলাম যে ফাংশন আবার ফাংশনকে কল করবে, তার একটা বেস ক্রাইটেরিয়া থাকবে। তো আমি তোমাকে সেটা দেখাবো এখন কি করে ফাংশনকে কল করে, একটা ফাংশনের মধ্যে আমি কি করে একটা ফাংশনকে কল করতে পারবো। তো আমি আবার রিকার্শনের একটা প্রোগ্রাম মানে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম করছি বাই ইউজিং রিকার্শন। ঠিক আছে, চলো আমার হেডার ফাইল, তারপর আমি এবার ফাংশনটাকে ডিফাইন করছি। আমি ফার্স্টে ফাংশনটার একটা ডিক্লারেশন লিখে ছেড়ে দিলাম, ইন ফ্যাক্টোরিয়াল ইন্ট এন সেমিক্লোন,
এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটোটাইপিং। আমার এখানে মেন ফাংশন থাকছে। এবার মেন ফাংশন লাস্টে গিয়ে ফ্যাক্টরিয়ালটাকে ডিফাইন করবো। ইন্ট মেন, আমি এখানে তোমার একটা নাম্বার নিয়ে নিচ্ছি, ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু 5। তুমি এখানে এই নাম্বারটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এবার দেখো কল করছি ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু, আমি কল করছি ওই ফ্যাক্টোরিয়াল ফাংশনকে, পাস করছি তোমার নাম্বারটাকে, মানে আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি। এবার ফ্যাক্টোরিয়াল আমাকে ক্যালকুলেট করে আমাকে রেজাল্টটাকে রিটার্ন করলো। আমি তাকে প্রিন্ট করে দিচ্ছি যে printf factorial of a number equals to %d result দিয়ে আমি রিটার্ন 0 করে মেন প্রোগ্রামটাকে শেষ করলাম, মানে মেন ফাংশনটাকে শেষ করলাম। এবার আমাকে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে আমি আবার ডিফাইন করব বাই ইউজিং রিকার্শন। এবার এটাকে দেখো ভালো করে, ইন্ট ফ্যাক্টোরিয়াল, ফাংশনের নামটা হচ্ছে ইন্ট ফ্যাক্টোরিয়াল, উইদিন ব্র্যাকেট ইন্টিজার n, আমার প্যারামিটার আছে একটা ইন্টিজার n। আমি এবার এখানে তোমার ডিফাইন করছি, দেখো যে যদি n ডাবল ইকুয়ালস টু যদি 0 অর, এটা লজিক্যাল অর অপারেটর, আর যদি n ডাবল ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করছি না রিটার্ন 1, কারণ 0 আর 1 এর কিন্তু ফ্যাক্টোরিয়াল কিন্তু ভ্যালুটা 1ই হয়। এটা কিন্তু আমরা ফার্স্টে একটা কন্ডিশনের মাধ্যমে আমরা সেটাকে বোঝালাম। যদি nটা আমার 0 বা 1 হয়, তাকে আমি 1 রিটার্ন করে দিচ্ছি। যদি তুমি ফ্যাক্টোরিয়াল অফ 1 বের করতে চাও, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 1 মানে কি, তখন তোমাকে কিন্তু 1ই দেখাবে। যদি ফ্যাক্টোরিয়াল তুমি 0 বের করতে চাও, তোমাকে কিন্তু 1 দেখাবে। ওকে, তাহলে 0 আর 1 এর জন্য কিন্তু আমাকে 1ই দেখাবে অ্যাজ আ ফ্যাক্টোরিয়াল। এটা ইফ এর মধ্যে গেল। এবার এলস এর মধ্যে এবার আমি ক্যালকুলেশনটা করব। এলস, দেখো কোনো লুপ ব্যবহার করছি না, কিন্তু লুপ ব্যবহার করিনি কোথাও। দেখো আমি এখানে এলস এর মধ্যে তোমার লিখেছি জাস্ট রিটার্ন। আমি ওখানে যা লিখেছিলাম তাই এখানে লিখবো। আমি এখানে কি লিখেছিলাম, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার তো এখানে একটা ফাংশন আছে ফ্যাক্টোরিয়াল বলে, আমি এখানে তোমার কি করছি, রিটার্ন n ইন্টু, ফাংশনের নাম কি ফ্যাক্টোরিয়াল, তাকে আমি কি দিয়ে কল করবো এখন, n মাইনাস 1 দিয়ে কল করবো। ওকে, সেমিক্লোন। আমার কাজ কিন্তু হয়ে গেছে, এল শেষ করলাম আর ফ্যাক্টোরিয়ালটাকে তোমার শেষ করে দিলাম, আমার কাজ কমপ্লিট। ওকে, তা দেখো এটা মানে তো তোমার সেই লাইনটা বোঝাচ্ছে না যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু দেখো কোথাও আমি কোনো লুপ ব্যবহার করিনি, আমি জাস্ট লিখেছি রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1। এবার কিভাবে কাজ করছে দেখবো এই কোডটা, এই ফাংশনটা কিভাবে কাজ করছে এবার দেখবো। আমার nটা কত না 5, ওখানে তো বলাই আছে 5। তাহলে 5 ডাবল ইকুয়ালস টু 0 বা 5 ডাবল ইকুয়ালস টু 1 ফলস। ইফের মধ্যে গেল না, ঢুকলো না, এলস এর মধ্যে আসলো। রিটার্ন, ভালো করে দেখবে, 5 ইন্টু, আবার ফাংশন কল, দেখো ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তার বডিতে গিয়ে আমি দেখো আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করেছি, দ্যাট ইজ কল্ড রিকারশন। আর আমার একটা বেস ক্রাইটেরিয়া আছে, আমি দেখো ইফ এলস এর মধ্যে দেখো কিন্তু কল করেছি, এলস এর মধ্যে আমি কল করি, তার কিন্তু তার একটা কন্ডিশন রয়েছে যে আমার কতবার এই ফ্যাক্টোরিয়ালটা কল হবে। আমি এটা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু কল হবে না, কারণ আমি কিন্তু ইফ এলস এর মধ্যে কিন্তু লিখেছি ফাংশনটাকে কল করেছি, তার একটা বেস ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে আমার এনটা 5, তাহলে 5 ইন্টু, আবার দেখো ফাংশন কল কার জন্য না, ফাংশন কল দেখো ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1 মানে হচ্ছে 4। আমার n যদি 5 হয়, তাহলে n মাইনাস 1টা হচ্ছে 4। তাহলে আবার দেখো ফাংশন কল ফ্যাক্টোরিয়াল অফ 4, তার মানে কিন্তু এই ফাংশনটা কিন্তু আবার কল হবে ফর n ইজ ইকুয়াল টু 4। তাহলে আবার 4 ডাবল ইকুয়ালস টু 0, 4 ডাবল ইকুয়ালস টু 1 ফলস। আবার এলসে আসবে, এলসে আসার পর কি হচ্ছে, n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1। তার মানে দেখো তোমার 5 তো ছিলই, এখন ফ্যাক্টোরিয়াল অফ 4 এর জন্য তো তোমার কল হয়েছে, তাহলে তার রিগার্ডিং কি আসবে এখন, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3। আবার ফাংশন কল ফ্যাক্টোরিয়াল অফ 3, তার রিগার্ডিং কি আসবে, 5 ইন্টু 4 তো আছেই, 5 ইন্টু 4 তো আছেই, তার রিগার্ডিং কি আসবে না, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2। আবার ফাংশন কল ফ্যাক্টোরিয়াল অফ 2, তার রিগার্ডিং আবার তোমার এটা এনটা 3 হয়েছে, আবার এনটা তোমার 2 হয়েছে। তা আবার দেখো তোমার 2 ডাবল ইকুয়ালস টু 0, 2 ডাবল ইকুয়ালস টু 1 ফলস, এলসে গেল। তাহলে তোমার এখন কি আছে, 5 ইন্টু 4 ইন্টু 3
ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2 আছে, তার মানে তোমার 2 ইন্টু বলতে পারি ফ্যাক্টোরিয়াল অফ 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 1, আবার ফাংশন কল ফ্যাক্টোরিয়াল অফ 1 1 দিয়ে, এখন এনটা কিন্তু 1। এবার এন যখন 1 তখন কি হচ্ছে দেখো, এবার জিনিসটা কি হচ্ছে, এন যখন 1 তখন দেখো কিন্তু ইফের কন্ডিশনটা ট্রু। তাহলে তাহলে কি হচ্ছে, রিটার্ন 1। তাহলে কোত্থেকে আমি কলটা করেছি আমি এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্টে নিশ্চয়ই আমার 1টা আসবে, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 1 মানে কি 1। আর আগে আমার কি আছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পেলাম, এখন এখানে 1 পেয়েছি। তাহলে কোথায় তোমার মাল্টিপ্লাই করে কত হচ্ছে 120। আর তো কোনো কল হচ্ছে না, আমার তো কলটা এখানে তোমার ডিসমিস হয়ে গেল, কারণ ফ্যাক্টোরিয়াল 1টা আমি তোমার 1 পেয়ে গেছি, আমার কিন্তু কলটা কিন্তু তোমার শেষ হয়ে গেল। তাহলে আমার কত হচ্ছে 120। তাহলে এই 120টা আমি কোত্থেকে পাচ্ছি না, এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে পাচ্ছি 120। এবার তোমার কি হচ্ছে না রিটার্ন 120। এবার এই 120টা আমার রিটার্ন করে গিয়ে কোথায় স্টোর হচ্ছে না রেজাল্টের মধ্যে স্টোর হচ্ছে। আমি তার পরের লাইনে গিয়ে তোমার ডিসপ্লে করে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইকুয়ালস টু 120। ওকে, তো এটা হচ্ছে আমার রিকার্শন দিয়ে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। আমরা সবাই এই সিকোয়েন্সটা বুঝতে পারলাম যে এখানে কিভাবে রিকার্শনটা কাজ করছে, এখানে কিভাবে রিকার্শনটা কাজ করছে, সবাই বুঝতে পেরেছি এই কনসেপ্টটা। হুম, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ডেটা স্ট্রাকচারে। ডেটা স্ট্রাকচারে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমকে আমরা রিকার্শন দিয়ে সলভ করবো। আর না হলে আমাকে যদি রিকার্শন যদি ব্যবহার না করি সেই সেই প্লেসে বা সেই সিচুয়েশনে, তাহলে আমাকে এত বড় কোড লিখতে হবে যে কোডটা হয়তো আমাদের মনে থাকবে না। কিন্তু রিকার্শন দিয়ে কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো। তাহলে আমি এখানে এই কনসেপ্টটা থ্রুতে আমি ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ক্যালকুলেট করেছি। আমার না লেগেছে কোনো লুপের কনসেপ্ট, শুধুমাত্র আমরা ফাংশনের মধ্যে ঢুকে আমি ফাংশনটাকে কল করেছি বারবার, তার একটা কন্ডিশন ছিল, তার একটা বেস ক্রাইটেরিয়া ছিল। আমি ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে ঢুকে কাজ করছি, আমি দেখো কিন্তু ফ্যাক্টোরিয়ালকে দেখো কল করছি, তার মানে এটা রিকার্শন বা রিকার্সিভ পসিটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বাই ইউজিং রিকার্শন। ওকে, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বাই ইউজিং রিকার্শন, আমরা খুব সহজেই কিন্তু এটাকে আমরা সলভ করতে পারলাম। তাই তো, পেরেছি তো, আমরা সবাই বুঝতে পেরেছি, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি যে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার কিভাবে আমরা রিকার্শন দিয়ে সলভ করছি। এবার আমরা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বারের পর আরেকটা পপুলার প্রবলেম আমরা জানার চেষ্টা করব। অবশ্য রিকার্শন তোমার এখনো শেষ হয়নি, কারণ রিকার্শনকে আমরা ডিফারেন্ট পারপাস ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সলভ করতে আমরা ব্যবহার করতে পারি। তো এই মাঝখানে ছোট্ট করে কয়েকটা যদি অ্যাপ্লিকেশন বলে নিই রিকার্শনের, অ্যাপ্লিকেশন অফ রিকার্শন, যদি কয়েকটা অ্যাপ্লিকেশন বলে নিই তারপরে আমরা ফিবোনাকি সিরিজের কনসেপ্টে হয়তো আমরা যাব। তো আমরা মানে ম্যাথমেটিক্যাল যে কোনো প্রবলেম সলভ করতে গেলে আমরা কিন্তু রিকার্শন ব্যবহার করতে পারি। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা রিকার্শন ব্যবহার করি। তুমি দেখো ফ্যাক্টোরিয়াল তো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, ফিবোনাকি সিরিজ এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তুমি ধরো জিসিডি অফ টু নাম্বারস বের করবে বা টাওয়ার অফ হ্যানুই তুমি প্রবলেম সলভ করবে, সব কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আমার সেটা হতে পারে কোনো ফ্যাক্টোরিয়াল প্রবলেম, বা সেটা হতে পারে কোনো ফিবোনাকি সিরিজ প্রবলেম, ফিবোনাকি প্রবলেম, বা সেটা হতে পারে তোমার কোনো জিসিডি প্রবলেম, জিসিডি অফ টু নাম্বারস, বা হতে পারে সেটা কোনো টাওয়ার অফ হ্যানুই, টাওয়ার অফ হ্যানুই প্রবলেম। এই সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এক্সেট্রা গুলোকে সলভ করতে আমরা রিকার্শন ব্যবহার করি এক্সটেন্সিভলি। নাম্বার 2 হচ্ছে ডেটা স্ট্রাকচারে রিকার্শনের বড় অ্যাপ্লিকেশন রয়েছে, তার জন্য আমরা রিকার্শন পড়ছি এখানে বেসিক্যালি ডেটা স্ট্রাকচারের মধ্যে। আমরা পরে হয়তো যখন ট্রি পড়বো, তো ট্রিকে যখন আমরা ট্রাভার্স করব বা গ্রাফের যখন আমরা ট্রাভার্সিং পড়বো, তখন কিন্তু সেখানে আমাদের কিন্তু রিকার্শনটা ব্যবহার করা হবে ডেটা স্ট্রাকচারে কনসেপ্টে। ওকে, তো নাম্বার 3 ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা যে কোনো ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম যখন আমরা পড়বো, কারণ ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম তোমাদের কিন্তু এখানে নেই। এই ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে সুডোকু প্রবলেম, তোমরা কিন্তু অনেকে কেউ কেউ করো সুডোকু, হুম, করো, বা এই ধরনের কোনো গেম খেলেছো, বা এই ধরনের কোনো ইয়ে নিয়ে কাজ করো, এখানে কিন্তু ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম তোমার মানে অ্যাপ্লিকেশন আছে। তো এই প্রবলেমগুলো তোমরা ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমে তোমার যে প্রবলেমগুলো তোমরা কিন্তু পরবর্তী সেমিস্টারে পড়বে। তোমাদের যখন ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম একটা সাবজেক্ট থাকবে, সেখানে কিন্তু ডিফারেন্ট টাইপের ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম তোমরা পড়বে, মানে প্রবলেম অ্যাকচুয়ালি তাকে সলভ করবো আমরা। তো যেমন এন কুইন্স প্রবলেম, খুব পপুলার একটা টার্ম বা একটা অ্যালগরিদম এন কুইন্স। ওকে, সুডোকু,
বা কোনো মেজ প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সব হচ্ছে ব্যাক ট্র্যাকিং প্রবলেম, তাকে সলভ করার জন্য রিকারশন ব্যবহার করা হয়। আর নাম্বার 4, ডেটা স্ট্রাকচারে তোমার শর্টিং যে অ্যালগরিদমগুলো আছে তার মধ্যে পপুলার কিছু শর্টিং অ্যালগরিদম আছে যাদের কিন্তু তোমার রিকারশন দিয়ে সলভ করা হয়, মানে তাকে রিকার্সিভ শর্টিং অ্যালগরিদম বলা হয়, যেমন কুইক শর্ট আর হচ্ছে মার্জ শর্ট। ওকে, কুইক শর্ট আর হচ্ছে মার্জ শর্ট। এই কুইক শর্ট আর মার্জ শর্ট কিন্তু অ্যাকচুয়ালি রিকারশন দিয়ে সলভ করা হয়, বা রিকার্সিভ শর্টিং অ্যালগরিদম বলা হয় কুইক শর্ট আর মার্জ শর্টকে। তো যাই হোক, আমরা এবার ফিবোনাকি সিরিজের কনসেপ্টটা আমরা আসবো। আমি এখানে এই কনটেক্সটে আমরা খুব ছোট্ট করে একটু বলে নিলাম যে রিকারশনের অ্যাপ্লিকেশন কোথায় আছে। ওকে, কোথায় অ্যাপ্লিকেশন আছে। এবার আমরা ফিবোনাকি সিরিজের কনসেপ্টে আসবো। এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি সিকোয়েন্স। ওকে, ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি সিকোয়েন্স। কারণ এই কনটেক্সটে এটা না বললে আমরা হয়তো পরে সেটা বুঝতে পারবো না। তার জন্য আমি এই কনটেক্সটে আমি এটাকে ফিবোনাকি সিরিজটাকে আমি এখানে বলছি। তো ফিবোনাকি সিরিজে বা ফিবোনাকি সিকোয়েন্সের জন্য বা সিরিজটা আমরা সবাই জানি ফিবোনাকি সিরিজ কেমন দেখতে হয় বা ফিবোনাকি সিকোয়েন্স কেমন দেখতে হয় সেটা আমরা সবাই জানি। তাহলে ফার্স্টে আমরা ফিবোনাকি সিকোয়েন্সটা কেমন হয় সেটা আমরা একটু দেখি। ফিবোনাকি সিকোয়েন্স আমাদের এরকম সিকোয়েন্সটা থাকে, তাই না? ওকে, ডট ডট করে দিচ্ছি বাকিটা। এটা আমার ফিবোনাকি সিকোয়েন্স 21, 34, 55 এভাবে কিন্তু পরপর সিকোয়েন্সটা যাচ্ছে। ওকে, এবার আমি ফিবোনাকি সিকোয়েন্সের একটা মানে বেস কন্ডিশন বলতে পারো, বেস কন্ডিশন মানে একটা অ্যাজাম্পশন আছে যে এইটা হচ্ছে আমার 0 আর তার পরের টার্মটা হচ্ছে 1, এটা কিন্তু ফিক্স থাকে। তুমি যেটাকে ভাবো যে F0, তো F0টা তোমার হচ্ছে 0, আর তুমি যেটাকে ভাবো F1, তোমার কিন্তু দেখো F1টা কিন্তু অলওয়েজ এটা 1 থাকবে। ঠিক আছে, অলওয়েজ তোমার কিন্তু এটা 1 থাকবে। এবার এই F0 আর F1 কে নিয়ে তুমি কিন্তু F2টা ক্যালকুলেট করতে পারো। তখন তোমার F2 তোমার F0 প্লাস F1 করে তুমি F2 পাবে। তারপরে এবারে আবার তোমার দেখো এটা আবার F0 হয়ে যাবে, এটা আবার F1 হয়ে যাবে, আর তখন এটা তোমার কিন্তু আবার F2 হয়ে যাবে। তাহলে আলটিমেট কিন্তু আমরা F2 ক্যালকুলেট করছি কার উপরে বেস করে, না F0 প্লাস F1 করে। ওকে, এইভাবে কিন্তু তোমার সিরিজটা কিন্তু আলটিমেট এইভাবে আসে পরপর 1 বাই 1। তাহলে আমরা এই ফিবোনাকি সিরিজটাকে আমরা যেমন ইটারেশন দিয়ে সলভ করতে পারি খুব সহজে এই কনসেপ্টটা ইউজ করে, যে F0 ইকুয়ালস টু 0, F1 ইকুয়ালস টু 1, আমরা হয়তো প্রিন্ট এফ করলাম F0 F1 কে, যেটা ফরের মধ্যে আমরা লিখছি F2 ইকুয়ালস টু F0 প্লাস F1। তারপরে দেখো করছি, দেখো F1টা দেখো আমার এখন F0 হয়ে যাচ্ছে, আর F2 দেখো আমার কিন্তু F1 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমি তখন লিখতে পারি F0 ইকুয়ালস টু F1 আর F1 ইকুয়ালস টু F2 ফর লুপের মধ্যে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ইটারেশন দিয়ে আমরা সলভ করতে পারি ফিবোনাকি সিরিজকে। তো ফিবোনাকি সিরিজকে যদি আমি ইটারেশন দিয়ে যদি একটু সলভ করাটা তোমাদেরকে দেখাই, ইটারেশন দিয়ে মানে লুপ দিয়ে, তো আমি ধরে নাও আমি এখানে F0 F1 না করে তুমি এটাকে বেশ F0ই ধরো, কোনো সমস্যা কিছু নেই। ইন্টিজার F0 ইকুয়ালস টু 0, F1 ইকুয়ালস টু 1, আর F2 ধরে নাও আরেকটা ভেরিয়েবল। ঠিক আছে, আমি একটা ফার্স্টে আমি F0 আর F1টাকে আমি ফার্স্টে প্রিন্ট করে দিলাম, কারণ 0 আর 1টা তো আমার ফিক্সড, তো তার চেঞ্জ হবে না। আমি পার্সেন্টেজ ডি স্ল্যাশ ডি আবার পার্সেন্টেজ ডি করে আমি F0 আর F1কে আমি প্রিন্ট করে দিলাম। তাহলে ফার্স্ট আমার 0 আর 1টা প্রিন্ট হয়ে থাকলো আমার আউটপুট স্ক্রিনে। দেখো F0টা 0 আর F1টা 1, আমি তো 0 1টাকে ফার্স্টে প্রিন্ট করে দিয়েছি। আমি এবার ফর লুপটা শুরু করছি। ফর লুপটা আমি তোমার শুরু করছি I is equal to 2 থেকে। কেন 2 থেকে? না, এটা আমার দেখো 0র টার্ম, এটা আমার 1 এর টার্ম, তো এটা আমার তোমার সেকেন্ড টার্ম হবে। তো তার থেকে আমি আমাকে 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 এখন এখান থেকে তোমার ডিসপ্লে করা শুরু করতে হবে। তো তোমার আইটাকে তোমার 2 থেকে শুরু করলাম। I less than or equals to n, nটা হচ্ছে নাম্বার অফ টার্মস। আমি কতদূর পর্যন্ত আমি সিরিজটাকে কন্টিনিউ করব,
যে আমি আপ টু যদি তোমার n যদি তোমার 5 হয় তাহলে 0 1 2 3 4 5 তখন কিন্তু এত পর্যন্ত সিরিজটা দেখাবে আমাকে। ওকে, বা n যদি তোমার 6 হয় তাহলে তোমার কিন্তু সিরিজটা কিন্তু এত পর্যন্ত তোমাকে দেখাবে। এটা হচ্ছে আমার টার্ম i প্লাস প্লাস। এবার দেখো আমি কি করছি, f2 ইকুয়ালস টু f0 প্লাস f1 দিয়ে f2টাকে আমরা প্রিন্ট করে নিচ্ছি। এটা কিন্তু তোমার রিকার্শন দিয়ে নয়, কিন্তু এটা কিন্তু ইটারেশন দিয়ে পার্সেন্টেজ ডি f2 দিয়ে এবার আমি তো সাম তো যোগ করে নিলাম, আমি তো f2টাকে তোমার f0 f1টাকে যোগ করে তো আমি f2টা পাচ্ছি। তো আমার এই এখন তোমার এরকম সিচুয়েশন যে আমার f0টা 0 f1টা 1, আমি এখন f2 তোমার বের করছি 0 প্লাস 1 করে, আমি এখন f2টা 1 করে আমি তাকে ডিসপ্লে করি, তার মানে এই 1টাও কি তোমার ডিসপ্লে হয়ে গেল। এবার কি কাজ করতে হবে না, এবার তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে পরবর্তীতে তো আমাকে তো 1 প্লাস 1 করে 2 করতে হবে। তো তার জন্য আগে যেটা তোমার f1 ছিল তাকে আমাকে এখন f0 করতে হবে, আর আগে তোমার যেটা f2 ছিল তাকে আমাকে f1 করতে হবে। তার মানে f1 এর ভ্যালুটা আমাকে f0 এর মধ্যে রাখতে হবে, আর f2 এর ভ্যালুটা আমাকে f1 এর মধ্যে রাখতে হবে। তাহলে f1 কে যদি আমি f0 এর মধ্যে রাখতে চাই তাহলে নিশ্চয়ই আমি লিখবো f0 ইকুয়ালস টু f1, আর f2 এর ভ্যালুকে যদি আমি f1 এর মধ্যে রাখতে চাই তাহলে নিশ্চয়ই আমার স্টেটমেন্টটা হবে এরকম যে f1 ইকুয়ালস টু f2 দিয়ে আমি ফরটাকে শেষ করে দিলাম, আমার কাজ কিন্তু কমপ্লিট। তাহলে আমার লুপটা যতবার ঘুরবে প্রত্যেকবার কিন্তু এই 0 1 1 দেখালো, তারপরে f1টা তোমার f0 হলো, f2 তোমার f1 হলো, আমি আবার f2 ক্যালকুলেট করছি f0 প্লাস f1, তখন দেখো 1 প্লাস 1 করে কিন্তু f2 কিন্তু 2 হচ্ছে। তার পরবর্তীকালে আবার তোমার এটা তোমার হবে f0, এটা হবে f1, আর তখন এটা তোমার হবে f2। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু আমার কন্টিনিউ করবে আপ টু n এর টার্ম পর্যন্ত। তাহলে এইভাবে আমরা কিন্তু ইটারেশন দিয়ে আমরা সলভ করতে পারি কোনো ফিবোনাকি সিরিজকে বাই ইউজিং ইটারেশন। এটা কিন্তু হচ্ছে বাই ইউজিং ইটারেশন, এটা কিন্তু আমরা সিতে পড়ে এসেছি, সিতে কিন্তু আমরা এই কনসেপ্ট আমরা দেখে এসেছি অলরেডি। আমি তাও এখানে বললাম যে ইটারেশন দিয়ে কিভাবে তোমার এটাকে সলভ করা হয়। এবার আমরা রিকার্শন দিয়ে আসবো, রিকার্শন দিয়ে কিভাবে এটাকে সলভ করা হয়। তো রিকার্শন দিয়ে সলভ করার জন্য আমাকে বেসিক্যালি একটা স্টেটমেন্ট বা একটা ফর্মুলা বলতে পারো বা স্টেটমেন্ট বলতে পারো, আমি রিকার্শন দিয়ে সলভ করার কথা ভাবছি, তখন আমি একটা স্টেটমেন্ট তোমাকে দেখাবো, সেটা হচ্ছে ফিব অফ এন। ফিব মানে হচ্ছে আমরা প্রত্যেকটা ফিব ভ্যালু বা ফিবোনাকি ভ্যালু বের করব আমার কোনো পার্টিকুলার টার্মসের জন্য। ফিব অফ এন ইকুয়ালস টু ফিব অফ এন মাইনাস 1 প্লাস fib of n minus 2, where fib of 0 returns 0 and fib of 1 equals to 1। এই আমার কনসিডারেশন। তাহলে আমরা প্রত্যেকটা ফিব ভ্যালুগুলোকে আমরা বের করব। দেখো ফিব অফ 0টা হচ্ছে 0, ফিব অফ 1টা হচ্ছে 1। তাহলে আমার সিরিজটা কিরকম ছিল না 0 1 1 2 3 5 8 13, এভাবে আমার সিরিজটা ছিল। এবার আমাকে বলো এবার যে এই যে তোমার দেখো প্রথম যে জিরোটা, এটা কিন্তু তোমার ফিব অফ জিরোর ভ্যালু, এটা কিন্তু ফিব অফ জিরো কিন্তু ক্যালকুলেট করে তোমার জিরো হয়। দেখো ফিব অফ জিরো সমান জিরো। দেখো এই ওয়ানটা কিন্তু হচ্ছে ফিব অফ ওয়ানের ভ্যালু, দেখো ফিব অফ ওয়ান সমান ওয়ান বলা আছে। এটা কিন্তু তোমার ফিব অফ টু এর ভ্যালু, কিন্তু কেমন করে স্যার ফিব অফ টু এর ভ্যালু ওয়ান, এটা হচ্ছে আমার ফিব অফ থ্রির ভ্যালু। আমি তোমাকে একটা করে দেখাবো যে ফিব অফ থ্রি মানে তোমার 2 আসবে, এটা তোমার কিন্তু ফিব অফ ফোর এর ভ্যালু। ওকে, তাই তোমাকে আমি একটা করে দেখাই যে ফিব অফ ফোর মানে তোমার 3 কেমন করে আসছে, দেখবে ফিব অফ ফোর, তুমি এই ফর্মুলাতে ফেলো। তাহলে ফিব অফ এন, এনটা হচ্ছে 4, তাহলে তোমার কি পাচ্ছ প্রথমে ফিব অফ এন মাইনাস 1, ফিব অফ 3 প্লাস ফিব অফ এন মাইনাস 2, এন তো 4, তো তোমার ফিব অফ 2। তো আবার তো তোমার ফিব অফ এন এর ফর্মুলা তোমাকে আবার পুট করতে হবে। তারপর দেখো ফিব অফ 3, তো আবার তো তোমার ফিব অফ এন এর ফর্মুলা, তাহলে ফিব অফ এন মাইনাস 1 প্লাস ফিব অফ এন মাইনাস 2, তাহলে তুমি ফিব অফ 3টাকে এখন ভাঙছো, তাহলে ফিব অফ 2 প্লাস ফিব অফ 1, তাই তো। এবার তুমি ফিব অফ 2টাকে ভাঙছো এইটা দিয়ে, তাহলে দেখো 2 আছে, তার 2 মাইনাস 1 একবার হবে আর 2 মাইনাস 2 একবার হবে, তাহলে প্লাস দিয়ে তুমি কি লিখছো এবার ফিব অফ 1 প্লাস 2 মাইনাস 2 মানে 0, তাহলে তোমার কি আসছে ফিব অফ 0। ওকে, আবার দেখো ফিব অফ 2, আবার দেখো কিন্তু এই ফর্মুলাটা ফিব অফ n মাইনাস 1 প্লাস ফিব অফ n মাইনাস 2, তাহলে ফিব অফ 2 মানে কি, ফিব অফ 2 মানে তোমার হচ্ছে ফিব অফ 1 প্লাস ফিব অফ 0। ওকে, প্লাস
ফিব অফ ওয়ান মানে কি দেওয়া আছে আমার ওয়ান, ওয়ান পুট করতে পারি। আবার দেখো ফিব অফ ওয়ান মানে কি ওয়ান, ওয়ান পুট করতে পারি। আর ফিব অফ জিরো মানে তার ভ্যালু কত না জিরো। দেখি এটা কিন্তু আমার বেস কন্ডিশন বা টার্মিনেটিং কন্ডিশন জিরো। এবার তুমি এখানে বসাও ফিব অফ ওয়ান মানে কত ওয়ান, ফিব অফ জিরো মানে কত জিরো, ফিব এটা দেখো ওয়ান আছে জিরো আছে, তাহলে ওয়ান ওয়ান যোগ করে টু হয়, তাহলে টু প্লাস ওয়ান করে কত পাচ্ছি, তাহলে ফিব অফ ফোর বের করতে চেয়েছিলাম, তো ফিব অফ ফোরের ভ্যালুটা কি এসছে। তাহলে সিরিজগুলো অ্যাকচুয়ালি কেমন করে আসে বুঝতে পারছি। এই প্রত্যেকটা ভ্যালুর ফিব ক্যালকুলেশন করে কিন্তু আমার এই ফিবের ভ্যালুগুলো আসে বা সিরিজটা কিন্তু কম্পিউট হয়। তাহলে যদি তুমি বের করতে যাও যে ফিব অফ ফাইভ তোমার কিন্তু ফাইভ আসবে, যদি তুমি বের করতে যাও ফিব অফ সিক্স তোমার কিন্তু এইট আসবে। ওকে, ফিব অফ সিক্স করে তুমি কিন্তু তোমার কিন্তু এইট আসবে। তাহলে এই ফিবোনাকির গল্পটা আমাকে রেডি করে ফেলতে হবে, ঠিক আছে। এই ফিবোনাকি সিরিজটা আমাকে সলভ করে ফেলতে হবে, তার জন্য আমাকে 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 একটা প্রোগ্রামও লিখে ফেলতে হবে সি দিয়ে, যে কি করে আমরা এই ফিবোনাকিটাকে আমরা সলভ করতে পারি। তার জন্য সি প্রোগ্রামটা আমার কেমন হবে। আমি কিন্তু কোনো এখানে ফরের কনসেপ্ট ব্যবহার করব না, মানে আমার কিন্তু আমি হ্যাঁ এবার হয়তো আমাকে বারবার এই জিরো ওয়ান ওয়ান টু, তাই তো, বা জিরো ওয়ান টু থ্রি প্রত্যেকটা টার্মে তো আমাকে ফিবোনাকি ভ্যালু বের করতে হবে। তো তার জন্য হয়তো আমি ফরটাকে ব্যবহার করব, কিন্তু ফর ব্যবহার করে কিন্তু আমার লজিকের মধ্যে কিন্তু কোনো ফর ব্যবহার হবে না। ওকে, আমরা দেখো একটা যদি একটা ফাংশন নিই, ফিব বলে একটা ফাংশন নিই, তো সেই ফাংশনের মধ্যেই তো আমি দেখো আবার কল করছি ফিবকে, আবার দেখো কল করছি ফিবকে, তাহলে একটা ফাংশনের মধ্যে আমি তো আবার একটা ফাংশনকে কল করছি, তাহলে এর রেসপেক্টে তোমাদের এটা ফিবোনাকি সিরিজ হয়ে গেল বা এটা তোমার রিকার্শন হয়ে গেল, তাই না। তো আমি এটাকে তোমার সিম্পল তোমাকে ফাংশনটা দেখাবো কি করে ফিবোনাকিটা ক্যালকুলেট হচ্ছে। না ধরে নাও আমি এখানে ইন্ট ফিব বলে একটা ফাংশন নিচ্ছি, আগের মতন যেভাবে যেভাবে আগে নিয়েছিলাম, ফিব ইন্টিজার এন। ওকে, এবার প্রথমে তোমার চেক করছি, যদি এনটা ডাবল ইকুয়ালস টু জিরো হয় তাহলে রিটার্ন জিরো, মানে ফিব অফ জিরো মানে কি জিরো, তখন তার জন্য বলছি রিটার্ন জিরো। এলস ইফ যদি এনটা আমার ওয়ানের সাথে সমান হয় তাহলে রিটার্ন ওয়ান করছি, কারণ ফিব অফ ওয়ান মানে কত ওয়ান, সেটা আমি আগে দেখেছিলাম, রিটার্ন ওয়ান করলাম। আর যদি জিরো বা ওয়ান না হয় তখন কি রিটার্ন করবে এলস, এলসে কি আমি দেখো রিটার্ন করছি ফিব অফ রিটার্ন রিটার্ন ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু, সেমিক্লোন এলসটা শেষ করলাম, এবার ফিবের ফাংশনটাকেও শেষ করে দিলাম। এই হচ্ছে আমার রিকার্সিভ মেথডটা, এটা হচ্ছে আমার রিকার্সিভ মেথডটা। এবার তুমি এটা ফিব ভ্যালু বের করতে যাও, ধরো না তুমি হয়তো এন ইজ ইকুয়াল টু তুমি ফিব ভ্যালু বের করবে কার, ধরো না তুমি হয়তো টু এর ফিব ভ্যালু বের করবে, মানে তুমি এই কাজটা করতে চাইছো, ফিব অফ টু মানে তুমি ওয়ান পাবে, এটা তুমি বের করতে চাইছো, তাহলে তোমার কি আনসার আসবে ওয়ান পাওয়ার কথা, দেখো কি পাচ্ছ, ফিব অফ টু তুমি ক্যালকুলেট করবে। তাহলে এখন তোমার দেখো এনটা হচ্ছে দুই, এনটা হচ্ছে দুই, ইফের কন্ডিশনটা ফলস, এলস ইফের কন্ডিশনটা ফলস, এলসে গেল রিটার্ন ফিব অফ এন মাইনাস ওয়ান, তাহলে তোমার ফিব অফ এন মাইনাস ওয়ান মানে কত টু মাইনাস ওয়ান করে ওয়ান হয়, আর ফিব অফ এন মাইনাস টু মানে টু মাইনাস টু করে জিরো হয়, তাহলে ফিব অফ ওয়ান প্লাস ফিব অফ জিরো। ঠিক আছে, তাহলে আবার তো ফাংশন কল ফিব অফ ওয়ান, আবার তো এই সেম ফাংশন কল, তাহলে একটা ফাংশনের মধ্যে ঢুকে আমি আবার দেখো সেম ফাংশনকে কল করছি, দ্যাট ইজ কল রিকার্শন। তাহলে যদি ফিব অফ ওয়ান যদি কল হয় তখন তোমার এনটা তোমার কত, এখন এনটা হচ্ছে ওয়ান, তাহলে এন যখন ওয়ান তখন দেখো ইফের কন্ডিশনটা ফলস, কিন্তু এলস ইফের কন্ডিশন দেখো তোমার ট্রু, কারণ এন ডাবল ইকুয়ালস টু ওয়ান, তাহলে রিটার্ন ওয়ান করছে, তাহলে সেই ওয়ানটা আমার এখানে বসছে, প্লাস ফিব অফ জিরো আবার ফাংশন কল, তাহলে এখন এনটা হচ্ছে তোমার জিরো, তাহলে এন যদি তোমার জিরো হয় তাহলে তোমার ইফের কন্ডিশনটা ট্রু, দেখো রিটার্ন জিরো করছে, আমি এখানে তোমার জিরো বসিয়ে দিলাম, তাহলে আর তোমার কোনো কল নেই, তাহলে ওয়ান প্লাস জিরো করে কথা হচ্ছে ওয়ান, রিটার্ন ওয়ান, তোমাকে কিন্তু ওয়ান রিটার্ন করছে, যে কল করছে ফিবকে তাকে কিন্তু ওয়ান দিচ্ছে, তাহলে ফিব অফ আমি কার ভ্যালু বের করতে চেয়েছিলাম না ফিব অফ টু এর ভ্যালু বের করতে চেয়েছিলাম, আমাকে দেখাচ্ছে ওয়ান, তাই তো আমরা পেয়েছি আগে, ফিব অফ টু মানে তো ওয়ানই পেয়েছি আমরা, তাই না, ফিব অফ টু মানে তোমার ওয়ান পেয়েছি। তাহলে এরকম ভাবে আমাকে যতগুলো টার্মের ফিবোনাকি ভ্যালু বের করতে বলবে, যদি একটা আমরা ফর লুপের মধ্যে যদি বারবার কল করি এই ফিব ফাংশনটাকে, তাই তোমার হয়ে যাবে। ধরুন আমি তোমার হয়তো চাইছি যে আমি একটা ফিবোনাকি সিরিজকে ডিসপ্লে করব আপ টু এন ইজ ইকুয়াল টু ফাইভ, মানে আপ টু ফিফ টার্মস পর্যন্ত, মানে ফাইভ টার্মস পর্যন্ত। তখন আমি কি করলাম, একটা ফর লুপ নিলাম, ফর আই ইজ ইকুয়াল টু জিরো, আই লেস দেন অর ইকুয়ালস টু এন আই প্লাস প্লাস, দিয়ে তার মধ্যে আমি এখন কি করছি না প্রিন্টএফ, জাস্ট ফিবোনাকি সিরিজটাকে ডিসপ্লে করব, পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে কল করছি ফিব অফ আই,
ওকে, দিয়ে ফরটাকে শেষ করলাম। তাহলে আই যখন জিরো তখন দেখো ফিব অফ জিরো কল হবে। তাহলে ফিব অফ জিরো মানে কি? জিরো। আই যখন, তারপরে আইটা বেরো ওয়ান, আমি ধরলাম এনটা কিন্তু 5 আছে আমার, আই তখন ওয়ান, তখন দেখো ফিব অফ ওয়ান মানে কত? ওয়ান তোমাকে দেখালো। তারপরে আই যখন টু তোমাকে আবার দেখো ওয়ান দেখালো, আই যখন থ্রি তখন তোমাকে টু দেখালো, আই যখন ফোর তখন তোমাকে থ্রি দেখালো, আই যখন ফাইভ তোমাকে তখন ফাইভ দেখালো। তা তোমার কিন্তু এই সিরিজটা কিন্তু তোমার ডিসপ্লে হয়ে যাচ্ছে আউটপুট স্ক্রিনে। তাই এই পার্টটা আমাকে কোথায় করতে হবে? এই পার্টটা কিন্তু আমরা করবো মেন ফাংশনের ভিতরে, মানে ইন্ট মেনের মধ্যে কিন্তু যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমার ফিবোনাকি সিরিজটা আমার ডিসপ্লে হয়ে যাবে আপ টু এন এর টার্মস। ওকে, আমি এখানে রিটার্ন জিরো করছি, এটা কিন্তু আমার আপ টু এন এর টার্মস কিন্তু এটা ডিসপ্লে হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে রিকার্শনের কনসেপ্টটা ব্যবহার হচ্ছে কেন, এটা আমরা বুঝতে পারলাম যে আমি যে ফাংশনের মধ্যে বডি লিখছি সেই ফাংশনের বডির মধ্যে দেখো আমি কিন্তু আবার সেম ফাংশনটাকে কল করছি। তো তার জন্য তো একটা রিকার্শন, আর এখানে একটা বেস কন্ডিশন আছে বলে তোমার একটা রিকার্শন। ওকে, তাহলে আমরা ফিবোনাকি সিরিজের তার যে সি ইমপ্লিমেন্টেশন বাই ইউজিং রিকার্শন আমরা বুঝতে পারলাম সবাই যে কি করে আমরা এখানে এটাকে ইমপ্লিমেন্ট করছি রিকার্শনটাকে বাই ইউজিং ফিবোনাকি সিরিজ। সবাই বুঝতে পেরেছি কি করে ইমপ্লিমেন্ট করছি? একটু রিপ্লাই করো সবাই। হ্যাঁ, বাকিরা একটু রিপ্লাই করো, সবাই এটা বুঝতে পারলাম কিনা ফিবোনাকি সিরিজটা? হুম, খুব সিম্পল কনসেপ্ট কিন্তু। আমি আমি সঙ্গে সঙ্গে কিন্তু সি এর ইমপ্লিমেন্টেশনটাও দেখাচ্ছি কি করে সি দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হয়, সেটা কিন্তু আমাদের নেই, কিন্তু তা আমি দেখাচ্ছি যে যাতে জিনিসটা বুঝতে আমাদের আর একটু সুবিধা হয়। ওকে, তো এই ফিবোনাকি সিরিজের একটা ছোট্ট উম, যদি তোমাকে বলে যে ফিবোনাকি সিরিজের একটা অ্যালগোরিদম লিখতে, সিতে তোমার মামাতে তো তোমার ডিএস এর মধ্যে তো অ্যালগোরিদম লিখতে বলবেই, তাই না? তাহলে আমরা যদি একটা অ্যালগোরিদম লেখার চেষ্টা করি, তো অবশ্যই সেটা রিকার্শন একটা অ্যালগোরিদম হবে। আমাকে বারবার ওই কল করতে হবে ফিব অফ এ, ফিব অফ বি, একবার একবার এন মাইনাস ওয়ানের জন্য, একবার এন মাইনাস টু এর জন্য। ঠিক আছে? তো সেটা আমরা কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই আমরা করতে পারবো। যাই হোক, তো এবার আমি ফিবোনাকি সিরিজ তো দেখলাম, এবার রিকার্শনে শুধুমাত্র যে ফিবোনাকি সিরিজ আর ফ্যাক্টোরিয়াল দু রকমের প্রবলেম আছে তা কিন্তু নয়। আমি ফিবোনাকি সিরিজের জন্য আমরা এই রিকার্শনের জন্য আমরা আরেকটা কনসেপ্ট এখানে জানবো, সেটা হচ্ছে অ্যাকারম্যান ফাংশন। ওকে, রিকার্শন, অবশ্যই কিন্তু রিকার্শন একটা মানে অ্যাপ্লিকেশন বলতে পারো, বা অ্যাকারম্যান ফাংশন কিন্তু রিকার্শন দিয়েই সলভ করা হয়। তো অ্যাকারম্যান ফাংশনের একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা জানা থাকলে আমরা অ্যাকারম্যান ফাংশন দিয়েও কিন্তু অনেক কিছু সলভ করতে পারবো খুব সহজে। কিরকম? না, এই ডেফিনেশন তোমার তিনটে পার্ট আছে। নাম্বার এটা হচ্ছে যে মানে অ্যাকারম্যান ফাংশনকে বেসিক্যালি আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করতে পারি। আর প্রথম ডেফিনেশনের প্রথম স্টেটমেন্টটা হচ্ছে যদি এম ইকুয়ালস টু জিরো হয়, দেন এ অফ এম কমা এন, এটা কিন্তু অ্যাকারম্যান ফাংশন। এটা হচ্ছে অ্যাকারম্যান ফাংশন। আর সেই ফাংশনটা তোমার দুটো নন নেগেটিভ ইন্টিজার্সকে নিয়ে কাজ করে। এই এম আর এনটা কিন্তু হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স, কোনো নেগেটিভ নাম্বার কিন্তু হবে না। এ অফ এম এ কমা এন ইকুয়ালস টু এন প্লাস ওয়ান। সেকেন্ড স্টেটমেন্ট অ্যাকারম্যান ফাংশনের হচ্ছে যদি এম নট ইকুয়ালস টু জিরো হয় বাট এন ইকুয়ালস টু জিরো হয়, তাহলে দেন এ অফ এম কমা এন ইকুয়ালস টু এ অফ এম মাইনাস ওয়ান কমা ওয়ান। আর থার্ড স্টেটমেন্টটা হচ্ছে যদি এম নট ইকুয়ালস টু জিরো আর যদি এন নট ইকুয়ালস টু জিরো হয়, দেন এ অফ এম কমা এন ইকুয়ালস টু এ অফ এম মাইনাস ওয়ান কমা এ অফ এম মাইনাস
এম কমা এন মাইনাস ওয়ান। এই হচ্ছে অ্যাকনভেন্ট ফাংশনের ডেফিনেশন। ওকে, তো এই ডেফিনেশন ফলো করে যদি তোমাকে বলে যে টু ফাইন্ড দ্য by using the definition of Ackermann function to calculate বা to find a of 1, 3 পারবে করতে। এই ডেফিনেশনটা ফলো করে তোমাকে বলছে টু ফাইন্ড a of 1, 3, যেখানে 1টা হচ্ছে m আর 3টা হচ্ছে n। পারবে করতে। এটা কিন্তু রিকার্শন বা রিকার্সিভ ফাংশন। কিন্তু কেন রিকার্সিভ ফাংশন? তুমি ভাবো এটা একটা ফাংশন, তাহলে a of m, nটা হচ্ছে m আর nটা হচ্ছে তার প্যারামিটার। তাহলে এখানে দেখো আমি ফাংশনের মধ্যে ঢুকে দেখো আমি কিন্তু আবার ফাংশন কল করছি। দেখো দেখো আমি তো আবার ফাংশন কল করছি, a of m, n minus 1 দিয়ে কল করছি। তাহলে আবার ফাংশন কল, তার মানে কিন্তু এটা রিকার্সিভ ফাংশন। তাহলে এটা আমি কিভাবে সলভ করবো? a of 1, 3, a of 1, 3, তাহলে কোন স্টেটমেন্টটা স্যাটিসফাই করছে এখন ডেফিনেশনের? সি। কারণ এমটা নট ইকুয়ালস টু জিরো, এনটা হচ্ছে নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের কি হবে? তাহলে এ অফ এম কমা এনটা কি হবে না এ অফ এম মাইনাস ওয়ান, মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, কমা এ অফ এম কমা মানে ওয়ান কমা এন মাইনাস ওয়ান মানে তিন মাইনাস এক মানে হচ্ছে দুই। এটা পেলাম। তাহলে আবার তো ফাংশন কল, ভেতরে তো তোমার আবার ফাংশন কল এ অফ 1, 2 এর। তাহলে এ অফ 0, এ অফ 1, 2 কোনটা দিয়ে যাবে? আবার দেখো তোমার সি এর ফর্মুলাটা তোমার স্যাটিসফাই করছে, এম নট ইকুয়ালস টু 0, এন নট ইকুয়ালস টু 0। তাহলে 0, আবার তাহলে কি হবে? এ অফ এম মাইনাস ওয়ান মানে 0, এ অফ এম এন মাইনাস ওয়ান তার মানে 1, 1। ঠিক আছে, 1, 1 এর তোমার দুটো ব্র্যাকেট শেষ হলো। এরপরে তোমার আর একটা ব্র্যাকেট শেষ হবে এই বাইরেটা। আবার দেখো এ অফ 0, এ অফ, আমি তোমার ভেতরে ব্র্যাকেটের কাজটা ফার্স্টে করছি, 0, এ অফ 1, 1, আবার 1, 1 তার মানে আবার তোমার ভেতরে পার্টটা তোমার সলভ, ইভেন তোমার থার্ড যে সিটা আছে ওটা তোমার আবার স্যাটিসফাই করছে 1, 1। তাহলে আবার তোমাকে এবার আবার তোমাকে সেম জিনিস লিখতে হবে, এ অফ এম মাইনাস ওয়ান মানে 0, এ অফ এম এন মাইনাস ওয়ান তাহলে 1, 0। কতগুলো ব্র্যাকেটটা একটু মেনটেন করবে। এটা শেষ হলো, এবার এটাকে শেষ করতে হবে, এবার এটাকে শেষ করতে হবে। ঠিক আছে, আবার এ অফ 1, 0, তাহলে এটা কোনটা তোমার স্যাটিসফাই করছে লাস্টের এই যে ফাংশন কলটা এ অফ 1, 0 কোনটা হবে? বিটা, দেখো বি, তাই তো? না বিটা হবে, বিটা হবে কারণ এমটা নট ইকুয়ালস টু জিরো আর এনটা জিরো। তাহলে তোমার বিটা হচ্ছে, তাহলে এ অফ 1, 0 মানে এখন কি পাবো আমরা? এ অফ এম মাইনাস ওয়ান, 1। আমি আবার লিখছি এ 0, এ অফ 0, এ অফ 0, এ অফ 1, 0। তাহলে তো কি হবে? এ অফ এম মাইনাস ওয়ান তার মানে এ অফ 0, 1, এ অফ 0, 1 পেয়ে গেলাম। এই ব্র্যাকেটটা শেষ করলাম, এবার এটা আরো দুটো শেষ হবে। এই পর্যন্ত আমরা এখন জায়গাতে আছি। তাহলে এখন এ অফ 0, 1 তোমার কোনটা স্যাটিসফাই করবে এখন বলো আমাকে? এ অফ 0, 1 ফার্স্ট স্টেটটা, তাই তো? ফার্স্ট স্টেটটা, তো ফার্স্টে যদি হয় তাহলে তোমার এ অফ এম এন মানে কত আসবে? এন প্লাস ওয়ান, তাই তো? তাহলে এখন এন প্লাস ওয়ান ওখানে পুট করতে পারি, এন হচ্ছে এখন তোমার কিন্তু ওয়ান। ঠিক আছে, তাহলে এখন দেখো পুট করছি এখানে এ অফ 0, এ অফ 0, এ অফ 0, এ অফ 0, 1। তাহলে এন প্লাস ওয়ান ছিল ওখানে, ফর্মুলাতে আমাদের এন প্লাস ওয়ান ছিল। তাহলে এন কোনটা? এখানে ওয়ানটা হচ্ছে এন, তাহলে ওয়ান প্লাস ওয়ান করে কত পাচ্ছি? টু। ঠিক আছে, আবার দেখো এ অফ 0, 2 বলো, এ অফ 0, 2 মানে কত আসবে? কত আসবে এ অফ 0, 2? এ অফ 0, 2 কোনটা হবে? তাহলে কি হবে? টু কেন হবে? এ অফ 0, 2 আছে, তাহলে এন প্লাস ওয়ান হয়, তাহলে থ্রি হবে। তাহলে তাহলে 0, 3। ওকে, এটা একটা ব্র্যাকেট আছে। আবার দেখো এ অফ 0, এ অফ 0, 3 কত হবে? 4 হবে তো? এ অফ 0, 3 4 হবে, ফার্স্টেরটাই হচ্ছে আবার। আবার এ অফ 0, 4 কত হবে? ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে গেল? সো
a of 1 comma 3 equals to 5। বোঝা গেল? তো এটা হচ্ছে অ্যাকরম্যানের রিকার্সিভ ফাংশন। তো অ্যাকরম্যান ফাংশন দিয়ে তোমাকে পরীক্ষার সময় কিন্তু অ্যাকরম্যান ফাংশনটা বলে দেবে না, তোমাকে বলবে যে বাই ইউজিং অ্যাকরম্যান ফাংশন টু ফাইন্ড দ্য এ অফ 1 কমা 3। তখন তোমাকে কিন্তু এই ডেফিনেশনটা তোমাকে মনে রাখতে হবে, দিয়ে তোমাকে তারপর তোমাকে এটাকে সলভ করতে হবে। আর 1 কমা 3 না থাকলে তোমাকে 2 কমা 3 দিতে পারে বা 4 কমা 5 দিতে পারে, যে কোনো ভ্যালু দিয়ে আমি করতে পারবো এখন। তাহলে বুঝতে পারলাম সবাই প্রসেসটা? সবাই প্রসেসটা বুঝতে পারলাম? হুম। তো রিকার্শন কিন্তু অনেক বড় একটা জিনিস। আমরা তো জাস্ট রিকার্সিভ ফিবোনাকি সিরিজ পর্যন্ত পড়লাম। তোমরা নিজেরা ট্রাই করবে জিসিডি অফ টু নাম্বারস বাই ইউজিং রিকার্শন সলভ করে পড়ার, ওকে, বা সলভ করার। তোমরা তাহলে আমি নেক্সট দিন হয়তো আমি এই টপিকে আর থাকতে পারবো না, হয়তো আমাকে অন্য টপিকে যেতে হবে। এবার আমি এত কিছু তো রিকার্শন সম্বন্ধে এত কিছু ভালো দিক সব বললাম। এবার যদি আমরা ড্রব্যাক অফ রিকার্শনটা জাস্ট কয়েকটা পয়েন্ট বলে আমি ক্লাস শেষ করবো। ওকে, ড্রব্যাক অফ রিকার্শন। লাস্ট পয়েন্ট হচ্ছে ড্রব্যাক অফ রিকার্শন। আমি যখন স্ট্যাক শুরু করব, স্ট্যাকের সাথে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা আরেকটা রিকার্সিভ প্রবলেমকে সলভ করব, সেটা হচ্ছে টাওয়ার অফ হ্যানরি। তো টাওয়ার অফ হ্যানরি আমাদের সিলেবাসে আছে, তো টাওয়ার অফ হ্যানরি আমরা কিন্তু সলভ করবো রিকার্শন পড়ার সময়। ঠিক আছে? তো ড্রব্যাক অফ রিকার্শন, প্রথম ড্রব্যাকটা হচ্ছে যে যদি আমি, দেখো আমার একটা রিকার্শন দিয়ে কোনো প্রবলেমকে সলভ করা মানে তো বারবার তো ফাংশন কল হচ্ছে, তাই না? রিকার্সিভ কল মানে তো বারবার ফাংশন কল হচ্ছে। তাহলে বারবার ফাংশন কল হলে কিন্তু আমার মেমোরির যে ইউসেজটা বা ইউজটা কিন্তু অনেকটা বেড়ে যায়। অতএব হাই মেমোরি ইউসেজ। ওকে, হাই মেমোরি ইউসেজ। কারণ যতবার তুমি রিকার্শন ব্যবহার করবে তত করে তোমার স্ট্যাক ব্যবহার হবে, আর স্ট্যাক কিন্তু মেমোরির একটা পার্ট। ওকে, তাহলে কিন্তু আমার সেখানে স্ট্যাক ওভারফ্লো হওয়ার একটা চান্সেস আছে। তো আমার সেখানে কিন্তু হাই মেমোরি ইউসেজ হয় রিকার্শনের ক্ষেত্রে, সেটা কিন্তু একটা ড্রব্যাক। ওকে, এটা কিন্তু একটা ড্রব্যাক। আর এই আমার রিকার্শনটা অনেকটা মানে আমাকে অনেকটা ইনএফিসিয়েন্সি প্রোভাইড করে। কেন ইনএফিসিয়েন্সি কেন প্রোভাইড করছে? কারণ আমাকে রিকার্শনের থ্রু দিয়ে যখন আমরা বারবার ফাংশনটাকে কল করছি, তো সেখানে কিন্তু আমার কিছু রিপিটেড কিছু ক্যালকুলেশন দরকার লাগছে। ওকে, তো সেই ইনএফিসিয়েন্সি ডিউ টু রিপিটেড ক্যালকুলেশন, তার জন্য কিন্তু এটা ইনএফিশিয়েন্ট আমরা বলতে পারি রিকার্শনটাকে। ওকে, রিপিটেড ক্যালকুলেশনের জন্য কিন্তু এটা ইনএফিশিয়েন্ট। আর যত একটা সিপিইউর কাছে যতবার ফাংশন কল হবে, এই ফাংশন কলটা কিন্তু সিপিইউর কাছে একটা ওভারহেড বা একটা ঝামেলা সিপিইউর কাছে। কারণ একটা ফাংশন কল করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় সিপিইউকে। ওকে, তাহলে ওভারহেড অফ ফাংশন কল এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য রিকারশন। ওভারহেড অফ ফাংশন কল, কারণ ফাংশন কল করা মানে সেখানে তোমাকে বিভিন্ন রেজিস্টারকে মেনটেন করতে হয়, স্ট্যাককে মেনটেন করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। সিকিউরিটি কিন্তু একটা এক্সট্রা ওভারহেড, অর্থাৎ ওভারহেড অফ ফাংশন কল। ওকে, আর একটা প্রবলেম আছে আমাদের রিকার্শন দিয়ে। যদি তোমার রিকার্শন দিয়ে তুমি একটা কোনো কমপ্লেক্স প্রবলেমকে হয়তো সলভ করলে, তো যদি কোথাও কোনো প্রবলেম হয়ে যায় বা কোডটা হয়তো রান করছে না, তাকে ডিবাগ করাটা কিন্তু খুব হার্ডার টু ডিবাগ। আবার অনেক কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে তার রিকার্শন দিয়ে তার লজিকটাকে বোঝাও কিন্তু খুব কঠিন। দ্যাট ইজ হার্ডার টু ডিবাগ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, হার্ডার টু ডিবাগ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আর অনেক সময় যদি আমরা প্রপার বেস কন্ডিশন যদি আমরা না লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফাইনাইট রিকার্শনে কিন্তু একটা চান্সেস থাকে বা রিস্ক থাকে। তো রিস্ক অফ ইনফাইনাইট রিকার্শন। ওকে, আমরা হয়তো বেস কন্ডিশনটা হয়তো আমরা ভুল করে অন্য কিছু দিয়ে ফেলেছি, তাহলে বা হয়তো দিইনি কোনো কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফাইনাইট রিকার্শনের একটা সম্ভাবনা কিন্তু সেখানে রয়ে যায়। ওকে, তো আমরা রিকার্শনটাকে আমরা মানে বলতে পারি যে একটা অল্টারনেটিভ সলিউশন টু দ্য ইটারেশন বা লুপিং। লুপিং এর সাথে কিন্তু রিকার্শনের ডিফারেন্স আছে, রিকার্শন ভার্সেস ইটারেশন কিন্তু আছে। কারণ আমরা লুপিং স্ট্রাকচার যেমন ফর বা হোয়াইল, তাকে সেগুলোকে কিন্তু আমরা অনেক সময় আমরা রিকার্শনকে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি বা রিপ্লেস করে দিতে পারি। হয়তো অনেক প্রবলেম হয়তো আমরা যেগুলো আমরা ফর দিয়ে করেছি, দেখো যেমন ফ্যাক্টোরিয়ালের প্রবলেম আমরা ফর দিয়ে করেছি বা লুপ দিয়ে করেছি, তো সেই ফ্যাক্টোরিয়ালের প্রবলেম কিন্তু আমরা খুব সিম্পলি কিন্তু রিকার্শন দিয়ে আমরা রিপ্লেস করে ফেলতে পেরেছি।
আবার ফিবোনাকি সিরিজকে আমরা আগে ফর দিয়ে করেছি, এখন কিন্তু ফিবোনাকি সিরিজটা কিন্তু আমরা খুব সিম্পলি কিন্তু রিকার্শন দিয়েও আমরা সলভ করতে পেরেছি। ওকে, তো আমরা অফেনলি কিন্তু ফর বা হোয়াইলকে আমরা রিকার্শন দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। অতএব এটা হয়তো আমি আজকে ডিসকাশন করব না, সেটা হচ্ছে রিকার্শন ভার্সেস ইটারেশন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটাকে মাথায় রাখবে। রিকার্শন ভার্সেস ইটারেশন। ওকে, আর হুইচ ডেটা স্ট্রাকচার ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট রিকার্শন, তো যেটা হচ্ছে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার। তো স্ট্যাক ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয় টু ইমপ্লিমেন্ট দ্য রিকার্শন, টু ইমপ্লিমেন্ট দ্য রিকার্শন। ওকে, এটাকে কিন্তু একটু মনে রাখতে হবে। তো অবশ্যই রিকার্শনটা একটা পাওয়ারফুল টুল, কিন্তু তার তো কিছু ড্রব্যাক তো থাকবেই, বা ড্রব্যাক তো আছেই। তার ইনএফিসিয়েন্সি বলো, তার মেমোরি কনজাম্পশন বলো, বা তার ডিফিকাল্টি ইন ডিবাগিং বলো, বা আমরা খুব সহজে ডিবাগ করতে পারি না। তো এটা কিন্তু অনেক লার্জ ইনপুট সাইজ, হয়তো যে প্রোগ্রামে হয়তো আমার লার্জ ইনপুট সাইজ দরকার, মানে অনেক বেশি ইনপুটের দরকার, তো সেক্ষেত্রে কিন্তু এটা লেস সুটেবল রিকার্শন। ওকে, তো কারণ যে প্রোগ্রামগুলো হয়তো আমার লার্জ ইনপুট নিয়ে কাজ করে, বা লার্জ সাইজের ইনপুট নিয়ে কাজ করে, যে প্রবলেমগুলো বা যে প্রোগ্রামগুলো, তো সেই সিচুয়েশনে কিন্তু আমার রিকার্শনটা কিন্তু লেস সুটেবল। ওকে, লেস সুটেবল। তো যাই হোক, আমরা রিকার্শনটা আজকে আমরা অনেকটা কভার করে ফেলেছি। রিকার্শন বলো, সবাই বুঝতে পারলে কিনা বলো, আজকে ওভারঅল রিকার্শনের কনসেপ্ট সবাই বুঝতে পারলে কিনা বলো। একটা প্রবলেম, তোমরা রিকার্শন থেকে একটা প্রবলেম দিয়ে রাখছি, এটা করবে। আহ, এটা বাড়িতে হোম টাস্ক থাকবে, এটা কিন্তু করবে। ঠিক আছে, একটু একটু কিন্তু পড়াশোনা করতে হবে। আর ডিপ্লোমাতে আমরা পড়ছি না, আবার কিন্তু আমরা সবাই বিটেক পড়বো, বা আমি বিটেকে ভর্তি হয়েছি বা বিটেকে ভর্তি হব। তো এবার কিন্তু একটু নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওকে, কারণ একটু নলেজ বাড়াতে হবে এবার। আর কিছু, এবার কিন্তু নলেজ বাড়ানোর সময় চলে এসছে। আর ওই মুখস্থ করে কোনো কাজ হবে না। ওকে, এবার কিন্তু একটু বুঝতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, জানতে হবে, শিখতে হবে। যত বেশি শিখবে তত কিন্তু সেটা পরবর্তীকালে তোমারই সেটা কাজে লাগবে। এখন শেখাটা কিন্তু এটা লাইফ টাইমের জন্য কিন্তু এটা অ্যাসেট হয়ে থাকবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আর এখন যদি ফাঁকি মারো, না শেখো, তাহলে কিন্তু সেটা জব পেতে সমস্যা হবে, বা আদার্স আদার্স, তখন হয়তো পরবর্তীকালে সেটা কিন্তু অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করবে। অতএব যা শিখতে হবে, কিন্তু এটা কিন্তু আসল শেখার সময়। কলেজ থেকে হয়তো শিখতে পারবে না, হয়তো অন্য কোথা থেকে হেল্প নিয়ে শিখতে হচ্ছে, বা আমার হেল্প নিতে হচ্ছে, বা আমার ক্লাস করে শিখতে হচ্ছে, কিন্তু যে কোনো ভাবেই হোক তোমাকে শিখতে হবে। ওকে, যে কোনো ভাবেই তোমাকে কিন্তু শিখতে হবে। তোমরা সবাই জানি কিন্তু ফ্লোর ভ্যালু, সিতে পড়ে এসছি, ফ্লোর ভ্যালু আর সিল ভ্যালু, তাই না? সিলিং আর ফ্লোর পড়েছি সিতে। তাহলে এই সিম্বলটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ফ্লোর রিপ্রেজেন্ট করছে, ফ্লোর ভ্যালু রিপ্রেজেন্ট করছে। n/2, n/2 করে ধরো যদি তোমার 1.5 হয়, তো তার ফ্লোর ভ্যালু কিন্তু 1 হবে। যদি তোমার 2.9 হয়, তার কিন্তু ফ্লোর ভ্যালু তোমার 2 হবে। ওকে, এটা হচ্ছে ফ্লোর। এবার তোমাকে কোশ্চেন দিয়েছে যে ফাইন্ড L of 25, আর হোয়াট ডাজ দ্য ফাংশন ডু, হোয়াট ডাজ দিস ফাংশন ডু, এই ফাংশনটা কি কাজ করছে, এই দুটো কোশ্চেন। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম, এই ফ্লোরের কাজটা বুঝতে পারলাম। ফ্লোর মানে তুমি গ্রাউন্ড ফ্লোরের সাথে এটাকে কম্পেয়ার করো। গ্রাউন্ড ফ্লোর ধরে নাও, তোমার কথা বলেছে যে ফ্লোর অফ 1.9, কি বলবে? ফ্লোর অফ 1.9,
ওয়ান। ওকে, আর যদি তোমাকে বলে ফ্লোর অফ 2.1, 2 নিয়ারেস্ট ইন্টিজারটা। ওকে, 2। ওকে, তো সেরকম তোমার যদি তোমাকে বলে যে সিলিং বা সেল অফ 1.9, তখন কি বলবে? হ্যাঁ বলো। 2। ওকে, আর যদি তোমাকে বলে সেল অফ 1.1, হুম, 2, এটাও 2। ওকে, এটাও 2। তাহলে সেল মানে তোমাকে উপরের দিকে তাকাতে হবে, সিলিংটাকে আমরা বলি, আর ফ্লোর মানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। ওকে, তাহলে এই ফ্লোরটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফ্লোর অফ কে ডিনোট করবে। যদি তোমার এখানে 1.5 থাকে তুমি 1 বলবে, 1.9 থাকলেও 1 বসাবে। ঠিক আছে, তো সেভাবে তোমাকে কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এল অফ 25টা আমরা রিকার্সিভ দিয়ে আমরা রিকার্শন দিয়ে আমরা সলভ করতে পারবো খুব সহজে, তাই না? পারবো তো? এখানে আমি একটা ব্র্যাকেট দিই, নেই ব্র্যাকেট এখানে শেষ হবে। হ্যাঁ, সবাই একটু ট্রাই করবে। আর আগের প্রবলেমটাই অ্যাকরম্যান ফাংশনটাতেই, যেটা আমি এখানে দেখালাম অ্যাকরম্যান ফাংশনটাতে, তোমরা এই অ্যাকরম্যান ফাংশনের কনসেপ্টটাকে ব্যবহার করে তোমরা টু ফাইন্ড দ্য টু ফাইন্ড এল অফ 1,5 ক্যালকুলেট করবে। ঠিক আছে, এই দুটো করবে। ঠিক আছে, ওকে, চলো আজকে আমরা অনেকক্ষণ ধরে আমরা ক্লাসটা পেলাম, কারণ ছুটির দিনে ক্লাসটা নেওয়া এটা একটা ফেসিলিটি, আর কিছু না, অনেকক্ষণ ধরে ক্লাসটা করানো যায়। যাই হোক, ঠিক আছে, ওকে। তোমাদের আর কোনো কোশ্চেন নেই তো? তোমাদের আর কোনো কোশ্চেন?